দিব, যেহেতু আপনারা ম্যাক্সিমামই রিটেনের প্রিপারেশন পুরো দমে শুরু করে দিবেন, 2 দিন আগে রেজাল্ট হলো। সো প্রিপারেশন শুরু করে দেওয়ার সময় আপনাদের মাথায় কি কি জিনিস রাখা উচিত, যখন প্রশ্নগুলো নোট করবেন বা প্রশ্নগুলো সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করবেন, কোন স্ট্রাকচারে গেলে আপনাদের জন্য সুবিধা হতে পারে, এরকম কিছু থট আমরা শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ক্লাসে 2টা বিষয় রেখেছি, বাংলাদেশ এবং আন্তর্জাতিক। দুইটা বিষয়ের কিছু কিছু স্ট্রাকচার আমি দেখাই দিব, কিছু কিছু স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া দিয়ে দিব, আর হয়তোবা কিছু কিছু স্ট্রাকচার সম্পর্কে আমরা এইচডব্লিউ দিয়ে দিতে পারি, যে আপনারা করে রাখবেন, মূল কোর্স যখন শুরু হবে তখন হয়তোবা আমরা চেক করতে পারবো। তো আমরা একদম শুরু করি প্রথমে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে। বাংলাদেশ বিষয়াবলীর পিএসসি নির্ধারিত যে সিলেবাসটা, সেই সিলেবাসটা একটু যদি আপনাদের আমি ছোট করে পড়ে শোনাই। আপনারা প্রিলি সিলেবাস এবং রিটেনের সিলেবাসের খুব একটা বেশি পার্থক্য পাবেন না, অল অ্যারাউন্ড সেম, একটা বাংলায় একটা ইংলিশে। প্রিলিটা বাংলায় ছিল, এটাকে ইংলিশে কনভার্ট করে দেখবেন, রিটেনের জন্য সিলেবাস দেওয়া আছে। তো এখানে মূল মূল যে বিষয়গুলোর উপর একাধিকবার প্রশ্ন আসতে দেখা গেছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হলো জিওগ্রাফি অফ বাংলাদেশ, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের সাউথ এশিয়াতে অবস্থান কেমন, বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক কেমন, এই রিলেটেড বেশ কিছু প্রশ্ন আসে, এবং এটাকে জিওগ্রাফি অফ বাংলাদেশ, বাংলাদেশের অবস্থান যেখানে, সেই বেসিসে প্রশ্নগুলো আসে। তারপর ডেমোগ্রাফিক ফিচার, বাংলাদেশের মাটির ধরন সম্পর্কে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের নৃতাত্ত্বিক যে জাতিগুলো আছে তাদের বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের হিস্ট্রি এবং কালচার নিয়ে প্রশ্ন আসতে পারে। এবং এই হিস্ট্রিটা যখনই বলবো, রিটেনের ক্ষেত্রে প্রায় 99% কোশ্চেনই আসছে হলো 47 থেকে 71, এই রেঞ্জের মধ্যে প্রশ্নগুলো বেশি আসতে থাকে। এর পূর্বের প্রশ্ন খুব বেশি আসে না। সো আমরা মোটামুটি যখনই মূল ক্লাস শুরু করব বা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করব, তখন দেখাই দিব যে হিস্ট্রি বলতে আপনি 47 to 71 পিএসসির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এর পরে যে পার্টটা দেয়া আছে, একটু আমি 4 নাম্বারটাকে আলাদা কালার দিয়ে কোড করে দিচ্ছি, যে ইকোনমি, সোসাইটি, লিটারেচার, কালচার। এর মধ্যে দেখেন ভিশন, প্রভার্টি এলিভেশন, 2021 জিডিপি, এর সাথে আমি যোগ করে দিতে পারি 200, 2100, যতগুলো প্ল্যান আছে আমাদের 230, এই সবগুলো প্ল্যান, অর্থাৎ ইকোনমিক্যালি বাংলাদেশ যে অ্যাডভান্সমেন্ট, এই অ্যাডভান্সমেন্টকে যতভাবে রিপ্রেজেন্ট করা যায়, এই সবগুলো টপিক সম্পর্কে আপনাদের আসলে জানতে হবে। এবং এর মধ্যে কিন্তু এনভায়রনমেন্ট বা নেচারও কিন্তু চলে আসবে, কারণ আমাদের গভর্নমেন্টের বর্তমান যে প্ল্যান, সেটা হলো বাংলাদেশের একটা সুরক্ষা বলয় তৈরি করা। তো বাংলাদেশের যে অবস্থান, যে বঙ্গোপসাগর আমাদের দক্ষিণে অবস্থিত, এবং বঙ্গোপসাগরের পানির যে মাত্রা পরিবর্তন, এই মাত্রা পরিবর্তনের ফলে কিন্তু একটা ডেটা যদি আমি শেয়ার করি আর কি, যে 2030 নাগাদ বা 2040 নাগাদ বা 2050 মধ্যে প্রায় 3.5 কোটি আমাদের নদী ভাঙন বা পানির নিচে, সমুদ্রের পানির নিচে অংশ চলে যাওয়ার ফলে 3.5 কোটি যেটাকে বলা হয় ক্লাইমেট রেফিউজি, জলবায়ু শরণার্থী তৈরি হবে। তো এই বিশাল সংখ্যাটা, মানে যে 3.5 কোটি, আমাদের জনসংখ্যা যদি এখন 18 কোটি বলি, 3.5 কোটি মানুষকে আপনি কিভাবে আশ্রয়ন করবেন, বা 2050 মধ্যে তো আমাদের জনসংখ্যা আরো বৃদ্ধি পাবে। তো এরকম একটা প্ল্যান করা হচ্ছে, দ্যাট ইজ সিকিউরিটি, ক্লাইমেট চেঞ্জের এগেইনস্টে আপনি কিভাবে দেশকে রিপ্রেজেন্ট, দেশকে কিভাবে সুরক্ষা করবেন। তো সেই ক্ষেত্রে আমাদের ন্যাচারাল রিসোর্স গুলোকে কাজে লাগাতে হবে। তো এই হলো বাংলাদেশ রিলেটেড সরাসরি। এবার যে কোনো একটা কান্ট্রিকে যখন আপনি কোলাবোরেট করতে চাইবেন বা কারেক্ট প্রসেসে আগাতে চাইবেন, তখন কিন্তু প্রত্যেকটা কান্ট্রি কিন্তু স্ট্রাকচার, ফিক্সড কিছু স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের মধ্যে দিয়ে যেতে হয়। এই স্ট্রাকচার যদি বলি বা নীতি বলি বা আইন বলি, সেটা একদম ম্যাক্সিমাম বা পিকে যেটা অ্যাপেক্সে যেটা আছে, সেটা হলো কনস্টিটিউশন। অর্থাৎ সকল নীতির শ্রেষ্ঠ নীতি হলো আমাদের কনস্টিটিউশন। এর পরবর্তী যতগুলো আইন তৈরি হবে, সবগুলোই ফলো করবে হলো কনস্টিটিউশনকে। তো এই কনস্টিটিউশনকে প্রথমে আপনাকে খুব ভালো মতো জানতে হবে। প্রিলিতে আপনারা পড়েছেন, বাট আমি হলপ করে বলতে পারি 80 to 90% শুধুমাত্র কিছু অনুচ্ছেদের নাম শিখেছেন, যেগুলো প্রিলিমিতে বারবার আসে। রিটেনে কিন্তু এই সুযোগটা নাই, রিটেনে আপনারা একদম লাইন বাই লাইন মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ না করলে অ্যাটলিস্ট বুঝে বুঝে পড়তে হবে, যে অলমোস্ট আপনার 153টার মধ্যে তো মিনিমাম 80-90টা অনুচ্ছেদ আপনাকে ভালো মতো জানতে হবে, কারণ ডিরেক্ট 50 নাম্বারের প্রশ্ন কনস্টিটিউশন থেকে আসবে। এর বাইরেও আপনি যখন বাংলাদেশ অ্যাফেয়ার্স, রচনা বা আন্তর্জাতিকের প্রশ্নগুলো আনসার করবেন, আপনাকে রেফার করতে হবে কনস্টিটিউশন। আমি এক্সাম্পল হিসেবে দেখাবো কিভাবে রেফারেন্সটা দিতে হয়। সো কনস্টিটিউশন সম্পর্কে খুব ভালো মতো বুঝতে হবে, জানতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। মানে শুধুমাত্র রিডিং পড়ে এখন কিন্তু আর পারবা যাবে না, আপনাকে সংবিধানের ওই অনুচ্ছেদটা বুঝে কিভাবে আপনার অ্যাক্টিভিটি নির্ধারণ করতে হবে, এই প্রসেসটাও জেনে রাখতে হবে। এবার কনস্টিটিউশনের মধ্যে একটা দেশ কিভাবে চালাতে হয়, তার একটা অর্গানোগ্রাম দেয়া থাকে। তো ওই অর্গানোগ্রামের আমি যদি একদম 3টা পিলার বলি, ওই 3টা পিলার মধ্যে লেজিসলেচার, এক্সিকিউটিভ এন্ড জুডিশিয়ারি।
নামগুলো অবশ্যই বুঝতে পারতেছেন, জুডিশিয়ারি মানে হলো বিচার ব্যবস্থা, এক্সিকিউটিভ মানে হলো নির্বাহী ব্যবস্থা, এবং লেজিসলেচার মানে আইন ব্যবস্থা, মানে কেউ আইন প্রয়োগ, আইন কেউ তৈরি করবে, সে আইন আরেকটা অঙ্গ সংস্থান প্রয়োগ করবে, এবং আরেকটা অঙ্গ সংস্থান সেই আইনের ব্যাখ্যা দিবে। অর্থাৎ এই তিনটা শক্তি বা তিনটা ক্ষমতা বা তিনটা রেসপন্সিবিলিটি একটা সার্টেন অর্গানের মধ্যে দেয়া হচ্ছে না। যদি দেয়া হয় তাহলে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এই বিশৃঙ্খলাটাই কিন্তু মানে ঠেকানোর জন্য তিনটা আলাদা লেজিসলেচার দেয়া আছে। অর্থাৎ আমি আপনাকে যদি বন্দুক দেই, আপনাকে গুলি করার পারমিশন দিব না, গুলি করার পারমিশনটা আরেকজনের কাছে দেয়া হবে। আপনারা হয়তো বা জানেন যে আপনি যদি জেলা পর্যায়ে কাজ করে থাকেন, জেলা পর্যায়ে প্রশাসনকে যারা রিপ্রেজেন্ট করে তারা হলো জেলা প্রশাসক। জেলা প্রশাসক হলো সর্বোচ্চ, এবং তাদেরা কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট হিসেবেও কাজ করেন। তো জেলা ম্যাজিস্ট্রেট যাদেরকে দায়িত্ব দিবেন তারা হয়ে যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারা ধারণ করে বা পালন করতে পারে। তো যখন কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু পুলিশকে গুলি চালানোর যে আহ, সুপারিশ বা যেটা বলি আমি পারমিশন, সেই পারমিশনটা কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে পারে। তো দেখেন, গুলি চালাচ্ছে একটা সংস্থা বা একটা বাহিনী, আর তাকে পারমিশন দিচ্ছে অন্য একটা সংস্থা বা অন্য একটা অর্গানাইজেশন। এটার মধ্যে ব্যালেন্স করার হলো যে আপনি দুজন মিলে তখন চিন্তা করতে হবে, যার কাছে বন্দুক তার কাছে যদি পারমিশন দেয়া থাকে সে কিন্তু এর অপব্যবহার করতে পারে। তো এই ধরনের একটা ব্যালেন্স কিন্তু এখানে আনার চেষ্টা করা হয়। এই হলো দেশের কাহিনী বলতেছিলাম। এবার যদি আমি দেশের সাথে মানে বর্তমানে যে গ্লোবাল ভিলেজ এই টার্মটার সাথে সবাই পরিচিত, গ্লোবাল ভিলেজ দিয়ে বোঝাচ্ছে যে পুরা বিশ্বটাই হলো একটা দেশ, যার মধ্যে প্রত্যেকটা দেশ এক একটা গ্রাম। এটা হলো গ্লোবাল ভিলেজকে যদি আমি এক ওয়ার্ডে বা এক সেন্টেন্সে বুঝাতে চাই আপনাদেরকে, তো প্রত্যেকটা গ্রামের মধ্যে একটা রিলেশন থাকে, একটা আন্তঃ সম্পর্ক থাকে, একটা বহি সম্পর্ক থাকে, একটা আন্তঃ বৈষম্য রেখা থাকে। কিভাবে এই রেখাগুলো কানেক্ট করবে, একটা দেশের সাথে আরেকটা দেশের কোন কোন সম্পর্কগুলো থাকা উচিত, কোন কোন ক্ষেত্রে নিজের স্বার্থকে রক্ষা করা উচিত, এগুলোর জন্য আপনাকে ফরেন পলিসি খুব ভালো মতো জানতে হবে। আপনি যদি চিন্তা করেন যে না আমি ফরেন সার্ভিসে যাব না বা ফরেন ক্যাডার যেটা আছে এই সার্ভিসে যাব না, তাহলে আমার তো হয়তো বা ফরেন পলিসি জানতে হবে না, এটা আসলে ভুল। এই টেন্ডেন্সিটা একেবারে বের করে দিবেন। কারণ আপনি পুলিশ ক্যাডারে যান, অ্যাডমিন ক্যাডারে যান, টেক্স ক্যাডারে যান, কোনো না কোনো সময় আপনার ফরেন যে ডিপ্লোমেটরা বা অন্যান্য দেশের যে অঙ্গ সংস্থানগুলো আছে তাদের সাথে কাজ করতেই হবে। এবং সেই ক্ষেত্রে আপনি যখন নিজের দেশের পলিসিগুলো আলোচনা করবেন, তখন ওই দেশের পলিসিগুলোর সাথে ফরেন পলিসিকে কম্বাইন করতে হবে, যে আপনার দেশে এই কাজটা কিভাবে হয়, এবং অন্য কোনো দেশের সাথে যখন করব তখন এই চুক্তিটার মধ্যে ধারাগুলো কি হবে, এর সীমাবদ্ধতা কোথায় থাকবে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ভালো মতো জানতে হবে। সো ফরেন পলিসি আপনাকে মাস্ট এন্ড মাস্ট জানতে হবে। যদি আপনি গভর্নমেন্ট সার্ভিসে আসতে চান, তার বিসিএস বা সিভিল সার্ভিসে আসতে চাইলে তো অবশ্যই আপনাকে বুঝতে হবে যে কেন এই পলিসিটা নেওয়া হয়েছিল, এর ইমপ্লিকেশন গুলো কোথায় কোথায় করা যায়। ওকে, তো ম্যাক্সিমাম দেশেই দেখবেন যে ফরেন পলিসিকে আসলে মফা নামে ডাকা হয়, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। আপনাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যদি এটার নাম একটু আলাদা, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এমইএ বলা হয়। বাকি সবগুলো দেশে মোটামুটি মোফাই ডাকে। তো আমাদেরটাকে আমরা মোফা বিডি বলি, নেপালেরটা বলি মফা নেপাল, ভুটানেরটা মফা ভুটান, বা ইউএস এরটা মফা ইউএস, এরকম ভাবে নাম দেওয়া হয় আর কি। আচ্ছা, যাই হোক, তারপরে যদি আমি বলি যে পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলো সম্পর্কে জানতে হবে, ইলেকশন সম্পর্কে জানতে হবে। বর্তমানে ডিজিটাল যে যুগ আসছে, সেই ডিজিটাল যুগের মধ্যে আপনি সবগুলো কাজই করবেন, আর সবগুলো কাজের একটা ডিজিটাল আর্কাইভাল সিস্টেমে চলে আসবে। অর্থাৎ আপনি একটা হয়তো বা নথি লিখতেছেন বা রিপোর্ট লিখতেছেন অথবা একটা লেটার লিখতেছেন, সেটাও হয়তো এখন শুধু হাতে লিখলে হচ্ছে না বা ওয়ার্ডে লিখলে হচ্ছে না, তার একটা ডিজিটাল ফরম্যাট তৈরি করে রাখতে হবে যেন এই ফিউচার এটা একটা আর্কাইভ সিস্টেমে চলে আসে, যেটাকে আমরা ইনস্টিটিউশনাল মেমোরি বলি। এই মেমোরিগুলোর জন্য আপনাকে জিনিসটা জানতে হবে, কিভাবে চিঠি লিখতে হয় সেটা জানতে হবে, চিঠির ফরম্যাট জানতে হবে, এবং সেটা কিভাবে ডিজিটালি সেভ করে রাখতে হয় ফর দ্য ফিউচার পারপাসেস সেটাও কিন্তু জানতে হবে। তো একই সাথে টেকনিক্যালি আগাতে হবে, এবং কমিউনিকেশন স্কিল যেটা রেগুলার স্কিল সেটা কিন্তু অবশ্যই ইনক্রিজ করতে হবে। আর এর বাইরে আপনি যখন একটা দেশের বিবেক হিসেবে চিন্তা করবেন, সিভিল সোসাইটি কিন্তু বা ইন্টারেস্ট গ্রুপ, এরা কিন্তু দেশের বিবেকের মতো কাজ করে। অর্থাৎ এরা সরাসরি গভর্নমেন্টের জন্য কাজ করে না, এরা সরাসরি বেসরকারি হিসেবেও কাজ করে না, এরা দুইটার মাঝখানে থাকে। মানে গভর্নমেন্ট কোন কাজগুলো ভালো করতেছে তার সুনাম করা, যদি কোনো কাজের মধ্যে সীমাবদ্ধতা থাকে সেটা সম্পর্কে কথা বলা যেন গভর্নমেন্ট এরা অবগত হয়, এবং মানে যে দরকার মানে যেখানে পরিবর্তনটা করা উচিত সেই পরিবর্তনটা করতে পারে। তো এরকম ভাবে জেন্ডার ইস্যু, ডেভেলপমেন্ট, লিবারেশন ওয়ার, এই লিবারেশন ওয়ারের কথা তো এই হিস্ট্রিতে বলেই আসলাম। এতটুকু পর্যন্ত হলো পিএসসি নির্ধারিত সিলেবাস। এখন আমি যদি আপনাকে বলি যে শুধুমাত্র এই জায়গা থেকে প্রশ্ন আসবে, এরকম কিন্তু কখনো পিএসসি বলে নাই। আপনার এই যে ইন্ট্রা পার্টি রিলেশন,
ইলেকটোরাল বিহেভিয়ার, এখানে প্রত্যেকটা টার্মকে অনেক এলাবোরেশনে নিয়ে যাওয়া যায়। এমএনসি, ওয়ার্ল্ড ব্যাংক, ডাব্লিউটিও বলতেছে আর কি, সবগুলোর এলাবোরেশন করা হয়। আপনারা কি মনে করেন যে মানে আমি জানি না আপনারা কি কতবার আসলে রিটেন দিচ্ছেন, বাট যারা প্রথমবার রিটেন দিচ্ছেন তারা একটু আমাকে চ্যাট বক্সে বলতে পারেন যে এর বাইরে থেকে কখনো পিএসসি কোশ্চেন করছে কি করে নাই, এটাকে আপনারা গেস করতে পারেন কিনা, যে পিএসসি প্রশ্নগুলো এই সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ ছিল নাকি ছিল না, গেস করেন। মনে করেন আপনি এখনো বিগত বছরের প্রশ্ন দেখেন নাই, চ্যাট বক্স আমাকে জানান, হ্যাঁ না যে কোনো একটা জানান। ফেসবুকে যারা আছেন তারাও কমেন্ট করে জানাতে পারেন, আমি দেখছি আপনাদের কমেন্ট। ওকে, আপনাদের অনেকগুলো রেসপন্স পেয়ে গেছি। এবার আমি আমার পক্ষ থেকে বলি, এটার উত্তর হ্যাঁ, এটার উত্তর না। এটার দুইটাই উত্তর হয়। আপনি যদি না বলেন সেটাও ভুল, আপনি যদি হ্যাঁ বলেন সেটাও ভুল। কিছুক্ষণ পর আমি বেশ কয়েকটা প্রশ্ন দেখাবো বিগত বছরে। সো পিএসসি যে প্রশ্নটা করবে সেটা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যদি 2021 সালে পরীক্ষা দেন আপনাদের রিটেন এই বছরই হয়ে যাবে, মোস্ট প্রবাবলি নভেম্বরের শেষে বা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে হয়ে যেতে পারে। তো যখনই পিএসসি প্রশ্নটা করে বাংলাদেশের তৎকালীন পরিস্থিতির সাথে বেশ কিছু প্রশ্ন আসে। যেমন আমি বর্তমানে যদি কোভিড রিলেটেড প্রশ্ন করি, যে কোভিড এর সাথে বাংলাদেশ কিভাবে কপ আপ করতেছে, বা 2018-17 সালের দিকে রোহিঙ্গা ক্রাইসিসটা খুব ইম্পর্টেন্ট হয়েছিল, বা কিছুদিন আগে 4-5 মাস আগে যদি কোয়াড নামে একটা শব্দ আপনারা শুনে থাকতে পারেন, কোয়াড নিয়ে বেশ কিছু কথা হয়েছিল। তো যখনই বা সামনে হয়তো বা ভ্যাকসিন ডিপ্লোমেসি নিয়ে আরো বেশ কিছু আলোচনা হবে, পেপার পত্রিকা আপনি দেখতে পারবেন। তো এই যে বাজিং ওয়ার্ড, যে ওয়ার্ড গুলো আমরা বিভিন্ন জায়গায় বারবার শুনতে থাকি, এই বাজিং ওয়ার্ড কিন্তু আপনি পিএসসি পরীক্ষার মধ্যে অবশ্যই দেখতে পারবেন। এখন আপনি পুরো পিএসসি সিলেবাসে কোথাও আপনি ভ্যাকসিন ডিপ্লোমেসি বা রোহিঙ্গা ক্রাইসিস বা কোভিড-19 সিচুয়েশন এগুলো কিন্তু কখনো দেখতে পারবেন না। তো তাহলে এগুলো তো সিলেবাসের বাইরের প্রশ্ন, এটা বলা যায়। হ্যাঁ, একদিক দিয়ে 50% রাইট, যে হ্যাঁ এগুলো তো সরাসরি সিলেবাসে দেয়া নাই, এই জন্য সিলেবাসের বাইরের প্রশ্ন। কিন্তু সিলেবাসে তো দেয়া আছে বাংলাদেশের সাথে অন্যান্য দেশের সম্পর্ক, বা বাংলাদেশের যে মধ্যে যে সমস্যাগুলো তৈরি হবে, মানে হঠাৎ করে যে সমস্যাগুলো তৈরি হয়, এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে হবে। সো হঠাৎ করে সমস্যাটার নাম হয়তো বা নাই, কিন্তু সমস্যার কথাটা তো বলছে। সো এটা বেসিক্যালি সিলেবাসের মধ্যে চলে আসবে। তো যখনই এর প্রিপারেশন গুলো নেবেন বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই দুইটা বিষয়ের উপরে, আপনি সিলেবাস পড়বেন, বাট সিলেবাসের সাথে দেশ বিদেশে কি হচ্ছে সেটাও মাথায় রাখবেন। যেটার বেস্ট ওয়েটা কি, বেস্ট হলো নিউজ পেপার পড়া। তো আমরা প্রথম ক্লাসেই মানে পরশুদিন যেটা হয়েছিল ক্লাসটা, এটা কিন্তু বারবার বলেছিলাম যে আপনাকে আপ টু ডেট থাকতে হবে, বর্তমান সময়ের সাথে আপ টু ডেট থাকতে হবে, সেই অনুযায়ী নোটগুলো করতে হবে। ওকে, সো সিলেবাসটা দেওয়া আছে, সিলেবাসের উপর ডিপেন্ড করে আমরা রিটার্নের একদম 24তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছিল তার একটা মোটামুটি ট্যাবল তৈরি করেছি যে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে। তো আমি আপনাদের ফোকাস করতে বলবো 35 এর পরে, কারণ 35-এ এসে বিসিএস এর সিলেবাস চেঞ্জ হয়ে যায়, তারপরে 40 পর্যন্ত একদম নতুন প্যাটার্নে প্রশ্ন হতে থাকে। তার আগে প্রশ্নের প্যাটার্ন একটু ডিফারেন্ট ছিল। তো 35 থেকে 40 পর্যন্ত আপনি প্রশ্নগুলো একটু ভালো মতো অ্যানালাইসিস করবেন, তার আগেগুলো দেখবেন, বাট ফোকাসটা থাকবে 35 to 40 এই বক্সটার মধ্যে। এবার দেখেন এখানে কোন জায়গা থেকে কতটুকু প্রশ্ন আসে। আমি কিছু জেনরিক তৈরি করবো আপনার জন্য, জেনরিক গুলো বোঝার জন্য প্রশ্নগুলো দেখেন। এই যে ভৌগোলিক পরিচিতি থেকে 2টা, 40-এ 38 আসে না, 37-36 সব জায়গায় আসছে, মানে একটা রেগুলারিটি আছে। বাংলাদেশের জনসংখ্যা থেকে গত 3 বছর আসছে, আগের 2 বছর আসে নাই, মানে এখন এটার জেনরিটা বেড়ে গেছে। সংস্কৃতি এবং ইতিহাস থেকে 38-এ আসছিল, 36-এ আসছিল, এবং দুইটা গ্যাপ আছে, মানে এখান থেকে প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে। অর্থনীতি থেকে দেখেন প্রত্যেক বছরই কিন্তু প্রশ্ন আসতেছে। তারপর সংবিধান থেকে দেখেন প্রতি বছর প্রশ্ন আসতেছে। পররাষ্ট্রনীতির উপর বা বৈদেশিক নীতি যদি বলি, প্রতি বছর প্রশ্ন আসতেছে। স্বাধীনতা যুদ্ধ বা ইতিহাস রিলেটেড যদি বলি, প্রতি বছর প্রশ্ন আসতেছে। এরকম ভাবে আপনাকে জেনারি কালেক্ট করতে হবে যে কোন জায়গা থেকে বারবার প্রশ্ন আসতেছে। তো এই সবগুলো প্রশ্ন পড়ে আমি যেটা করেছিলাম, আমি 3টা জেনারি মানে 3টা ক্যাটাগরি তৈরি করেছিলাম। আপনাদের সাথে একটু ক্যাটাগরি গুলো শেয়ার করি। আমি একটা ক্যাটাগরি, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এন্ড ক্যাটাগরি 3, এই 3টা ক্যাটাগরিতে কি কি ধরনের প্রশ্ন আছে আমি সেগুলো একটু রিলেটেড করে দিই। ক্যাটাগরি 1 কে আমি বলছিলাম ডিরেক্টলি বাংলাদেশ রিলেটেড প্রশ্ন, বাংলাদেশ রিলেটেড প্রশ্ন। বাংলাদেশ রিলেটেড কি কি প্রশ্ন আসতে পারে সেটা একটু বলি। একটা হলো বাংলাদেশের ইতিহাস নিয়ে প্রশ্ন আসতে পারে, সেই ইতিহাসের উপর ফোকাস দিয়েছিলাম কিন্তু 47 থেকে 71, এখান থেকেই মোটামুটি 99% প্রশ্ন বারবার আসতে দেখা যায়। এ হলো একটা ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি বলতে পারি বাংলাদেশের জনসংখ্যা, এই জনসংখ্যার উপর প্রশ্ন হতে পারে।
এখন এই জনসংখ্যার উপর কি কি প্রশ্ন হতে পারে? এই জনসংখ্যা সমস্যা নিয়ে প্রশ্ন হতে পারে, জনসংখ্যা বৃদ্ধি নিয়ে প্রশ্ন হতে পারে, সংখ্যার প্রকারভেদ, প্রকারভেদ দিয়ে কি বুঝাই? বাংলাদেশে বিভিন্ন জাতির মানুষ বসবাস করে। বাঙালি যেমন একটা জাতি, একইভাবে চাকমা বা মারমা বা মুরং বা মগ, এটা কিন্তু আমরা উপজাতি বলবো না, আমরা নিগ্রোষ্ঠী বলবো, এরাও কিন্তু ডিফারেন্ট নিগ্রোষ্ঠী। এদের উপর কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপর যদি আমি বলি বাংলাদেশের সাথে প্রাচীন যে অংশগুলো কানেক্টেড, যেগুলোকে আমরা জনপদ বলি, এই জনপদ রিলেটেড কিন্তু প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের কৃষি বা খনিজ বা মাটির যে প্রকারভেদ, মনে করেন আপনি সিলেটের দিকে গেলে এক ধরনের মাটি পাবেন, বা খুলনার দিকে গেলে আরেক ধরনের মাটি পাবেন, বরিশালের দিকে ডিফারেন্ট একটা মাটি পাবেন, রংপুরে ডিফারেন্ট একটা মাটি পাবেন। এই যে মাটির সাথে সাথে জিওগ্রাফিক্যাল পজিশনের জন্য যে পরিবর্তনগুলো, সেই রিলেটেড প্রশ্ন কিন্তু আসতে পারে, যেটাকে আমরা বলি ভৌগোলিক অবস্থান। তাহলে আমি এই টপিকটাও লিখে রাখি যে ভৌগোলিক অবস্থানের উপরও কিছু প্রশ্ন আসতে পারে। তাহলে যেগুলো ডিরেক্টলি বাংলাদেশের অবস্থানের সাথে রিলেটেড, এই জন্য আমি টপিকের নাম দিয়েছি বাংলাদেশ। আচ্ছা, তারপরে আমি ক্যাটাগরি 2 যেটা বলেছিলাম, ক্যাটাগরি 2 এর নাম দিব আমি সংবিধান। এখন এই সংবিধানকে কতভাবে কানেক্ট করা যায় দেখেন, আপনি গত বছরের প্রশ্নগুলো যখন আমরা দেখাবো তখন আমি বুঝাবো যে এই সংবিধানের উপরে ডিরেক্টলি কিছু প্রশ্ন আছে যেগুলোর অনুচ্ছেদের উপর, যে এই অনুচ্ছেদে কি বলা হয়েছে, বা 65 নম্বর অনুচ্ছেদের ব্যাখ্যাটা কি, বা 70 নম্বর অনুচ্ছেদ থাকা জরুরি কি জরুরি না, ডিরেক্টলি অনুচ্ছেদ রিলেটেড কিছু প্রশ্ন আসতে পারে। অনুচ্ছেদের বাইরে সংশোধনীর উপর প্রচুর প্রশ্ন বিগত বছরে দেখা গেছে। সংশোধনী, অথবা আমি তফসিল, মানে সংশোধনী তফসিল একই জিনিস না, যদিও আলাদা জিনিস, তাও ইন এক্সক্লুডেড, যেহেতু ডিরেক্টলি সংবিধানের থেকে একটু বাইরে, সংশোধনী এবং তফসিলের উপর ডিরেক্টলি প্রশ্ন আসতে পারে। এইবার সংবিধানে আমি বলেছিলাম যে 3টা বিশেষ অঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেইগুলো কি? একটা হলো নির্বাহী বিভাগ, আইন বিভাগ, এবং আরেকটা হলো বিচার বিভাগ। এই 3টার উপরে প্রশ্ন আসতে পারে, এবং এই 3টা কিন্তু পিএসসির সিলেবাসে আলাদা 3টা চ্যাপ্টার হিসেবে রিপ্রেজেন্ট করা আছে। তাহলে 3টা চ্যাপ্টার হলেও এটার মূলটা কোথায়? সংবিধানে। তাহলে বেসিক্যালি আমরা বলতে পারি সংবিধান থেকে এই প্রশ্নগুলো আসতেছে। এবং আপনি যখন উত্তর করতে যাবেন, আপনাকে বললো রাষ্ট্রপতির দায়িত্ব, রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কি, বা রাষ্ট্রপতির ক্ষমতা কি কি, বা রাষ্ট্রপতির অপসারণ কিভাবে হয়, বা প্রধানমন্ত্রী কাকে নিয়োগ দিতে পারে। এই প্রশ্নগুলো করলে আপনাকে রেফারেন্সে অবশ্যই সংবিধানের অনুচ্ছেদ এবং ভাগ কিন্তু দিতে হবে। সো এই প্রশ্নগুলোকে আমি আলাদাভাবে না ধরে একসাথে সংবিধানের মধ্যেই দিয়ে দিব। ঠিক আছে, এই হলো 2টা ঘটনা। আরেকটা জেনারি এখানে দিব, যেটা হলো পররাষ্ট্র নীতি। পররাষ্ট্র নীতির অনেকগুলো বৈশিষ্ট্য আছে, অনেকগুলো নির্ধারক আছে, কিন্তু উৎস কোথায়? উৎস কিন্তু সংবিধান। তাহলে পররাষ্ট্র নীতিটাও সংবিধানের মধ্যে থাকবে। তাহলে এই হলো 2টা জেনারি। আর 3 নাম্বার যে জেনরি বা 3 নাম্বার যে ক্যাটাগরির কথা বলতেছিলাম, সেটা হলো আলোচিত বাংলাদেশ। তো আলোচিত বাংলাদেশ বলতে কি বুঝায় সেটা একটু, এটা কোনো বইয়ের নাম না কিন্তু। আলোচিত বাংলাদেশ দিয়ে কি বুঝায়? আপনি যখনই পেপার পত্রিকা দেখবেন, পেপার পত্রিকায় কিছু টপিক নিয়ে বারবার আলোচনা করা হয়। একটা হলো সমাজ ব্যবস্থা। তো সমাজ ব্যবস্থার মধ্যে কি থাকতে পারে? আপনারা মনে হয় অলরেডি জানেন যে বাংলাদেশের গভর্নমেন্টের একটা স্পেশাল প্রোগ্রাম আছে, যেটা বলা হয় সোশ্যাল সিকিউরিটি নেট। যেটা 2015 সাল থেকে যদি হিসাব করি, 2015 থেকে 2021-এ এসে এটার ফান্ডিং প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এক সময় সেটা 22,000 কোটি ছিল, এখন প্রায় 80,000 কোটি টাকার মতো, 4 গুণ হয়ে গেছে, সরি। তো সোশ্যাল সিকিউরিটি নেটের কাজটা হলো একটা সমাজে বিভিন্ন স্তরের বা বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে। কেউ হয়তো উচ্চবিত্ত, কেউ হয়তো বা নিম্নবিত্ত, কেউ হয়তো নিম্ন মধ্যবিত্ত, এবং কিছু থাকে প্রান্তীয় মানুষ, যারা আসলে তাদের যে উপার্জন, সেই উপার্জন দিয়ে সঠিক সুন্দরভাবে জীবনযাপন করতে পারে না। তো তাদেরকে প্রোটেকশন দেওয়াটা কিন্তু গভর্নমেন্টের একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো এই ধরনের মানুষকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় মেন্টালি, ফিজিক্যালি এবং ফিনান্সিয়ালি, সেই ব্যবস্থাটা হলো সোশ্যাল সিকিউরিটি নেট। তো কোন কোন মানুষগুলো এখানে ইনক্লুডেড আমি যদি আপনাকে বলি, তাহলে আমাকে একটু চ্যাট বক্সে জানান তো ভাই, সোশ্যাল সিকিউরিটি নেট একটা সমাজের কোন ধরনের মানুষকে স্পেশাল সিকিউরিটি আমাদের দেওয়া উচিত বা সরকারের দেওয়া উচিত, যারা হয়তো বা নিজের উপার্জন দিয়ে সংসারটা সঠিকভাবে চালাতে পারতেছে না। একটু চ্যাট বক্সে আমাকে বলেন, সরি, হ্যাঁ, চ্যাট বক্সে আমাকে বলেন। আর ফেসবুকে যারা আছেন তারা কমেন্ট করে আমাকে জানাতে পারে যে কোন ধরনের মানুষকে সোশ্যাল সিকিউরিটি নেটের মধ্যে রাখা উচিত। এখানে লোয়ার মিডল ক্লাস বা লোয়ার ক্লাস এভাবে ডিরেক্টলি না বলে আপনি অন্যভাবে বলেন, মানে স্পেসিফিকলি বলেন। গৃহহীন, আমি কতটা সুন্দর সুন্দর শব্দ পাচ্ছি, গৃহহীন, প্রতিবন্ধী, দরিদ্র। দরিদ্রকে অনেকভাবে ডিফাইন করা যায়, উইডো, বিধবা, গৃহহীন, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, অনাথ, গুড, থার্ড জেন্ডার, গুড, থার্ড জেন্ডারও মানে ইনক্লুডেড হবে এখানে।
ফিজিক্যালি চ্যালেঞ্জ, হ্যাঁ এর প্রতিবন্ধীর কথাই বলছি আমরা। বৃদ্ধ, হ্যাঁ বৃদ্ধ হবে, বেদ সম্প্রদায় হবে। ওকে, আমি মোটামুটি আপনাদের যে উত্তরগুলো দিয়েছেন যথেষ্ট ইমপ্রেসড। তার মানে হলো কিছু মানুষ যারা বয়সের জন্য কাজ করতে পারে না, তাদেরকে আমরা কারেক্ট সিকিউরিটি দিব বা তাদেরকে সাহায্য করবে গভর্নমেন্ট। কিছু মানুষ আছে যারা আর্থিকভাবে পিছিয়ে, যেমন বিধবা। আমাদের দেশটা যেহেতু এখনো মেল ডোমিনেটেড, এটা শিফট করতেছে, এটা মেল এবং ফিমেলের মধ্যে একটা ব্যালেন্স চলে আসবে। এবং আমি আপনি আমরা মিলে আসলে আনবো এটা। তো এই যে মেল ডোমিনেশন থেকে বের হওয়ার জন্য আসলে মেয়েদেরকে সাপোর্ট দেওয়া উচিত। সো বিধবা এবং স্বামী পরিত্যক্তা এই দুইটা গোষ্ঠীকে অবশ্যই সাপোর্ট করা উচিত। তারপর কিছু শিশু থাকে যারা আসলে অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, তো তাদেরকে সাপোর্ট করতে হবে, যাদেরকে আমরা অনাথ বলি, হয়তো বাবা মা নেই বা বাবা মা সাপোর্ট করতে পারতেছে না। তারপরে কিছু সম্প্রদায় আছে যাদের উপার্জনের যে প্রফেশন যেটা আর ভ্যালিড না, যেমন বেদে সম্প্রদায়ের কথা একজন বলেছেন, গুড। তো বেদের সম্প্রদায় আগে আসলে সাপের খেলা দেখাতো, সাপ ধরতো, ইনকাম করতো, এখন কিন্তু তাদের এই অংশটা মানে এটা আর করতে পারে না। তো তাদেরকে সাপোর্ট করতে হবে যেন তারা পেশা চেঞ্জ করে অন্য জায়গায় আসতে পারে। তারপর থার্ড জেন্ডারের কথা বললেন, থার্ড জেন্ডারকে সাপোর্ট করতে হবে। তার আপনি যদি সাপোর্ট না করেন, তারা এমন কিছু কার্যকলাপের সাথে যুক্ত হবে যেটা আনএথিক্যাল বা ইলজিক্যাল বা আইনত দণ্ডনীয় অপরাধ। সো তাদের যে তারা যেন আইন ভঙ্গ না করে, তার জন্য তাদেরকে তো ফিনান্সিয়াল সাপোর্ট করতে হবে, তারা যেন বেঁচে থাকতে পারে। এই ধরনের কিছু প্রসেস গভর্নমেন্ট নিয়ে থাকে। তাহলে এই হলো একটা অংশ বললাম যে সমাজ ব্যবস্থা নিয়ে প্রশ্ন আসতে পারে। এর বাইরে কি আসতে পারে, আপনি যখন পেপার পড়বেন, পেপারে দেখবেন যে অর্থনীতি নিয়ে প্রচুর লেখালেখি হয়। যখন একটা বাজেট দেয়া হয় বা অর্থনৈতিক সমীক্ষা বের হয়, স্ট্যাটিস্টিক্স ব্যুরো তো রেগুলার আসলে এই ধরনের সমীক্ষা বের করতে থাকে। সো অর্থনীতির উপরে কি কি প্রশ্ন আসতে পারে, জিডিপি নিয়ে প্রশ্ন আসতে পারে, এডিপি নিয়ে প্রশ্ন আসতে পারে, বাজেট নিয়ে প্রশ্ন আসতে পারে, আমাদের দেশের বর্তমানে পার ক্যাপিটা ইনকাম কিভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা ক্যালকুলেট করতেছে কে, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তো অর্থনীতি একটা বিশাল জেনরি, আমি এত বড় জেনরি বলতেছি না, বাট অর্থনীতি নিয়ে, অর্থনীতি আলোচিত বাংলাদেশের একটা অংশ। ম্যাক্সিমাম টাইম এটা মানুষের মুখের কথাই থাকে। যারা টকশো করে তারা এটা নিয়ে প্রচুর কথা বলে, আপনি খবরের কথা পড়লেই 2টা বা 3টা পৃষ্ঠা থাকে অর্থনীতির উপর। এটা হলো আলোচিত বাংলাদেশের একটা অন্যতম অংশ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে। ওকে, আচ্ছা এর বাইরে কি প্রশ্ন আসতে পারে? সমাজের গঠন বা প্রকৃতি। সমাজের গঠন বা প্রকৃতি, এটা আসলে আমি একটু সুন্দর ভাষায় লিখছি আর কি। মাঝে মাঝে দেশে বেশ কিছু প্রবলেম তৈরি হয়, এই প্রবলেমটা সরকার সমাধান করার চেষ্টা করে, আর কিছু কিছু ক্ষেত্রে সরকারের সীমাবদ্ধতা থাকতে পারে। তো আপনাকে হয়তো বা প্রশ্ন করতে পারে যে একটা বিশেষ সমস্যার জন্য সরকারের সীমাবদ্ধতা কি বা পদক্ষেপগুলো কি। তো আমি যদি বলি যে একটা প্রশ্ন আমি দেখেছিলাম কোটা সংস্কারের উপর, যে কোটা সাপোর্ট করেন কি করেন না, এটা সাংবিধানিক ভাবে আপনি ব্যাখ্যা দিবেন। তো এটা সমাজের একটা বিশেষ জাতির জন্য গঠন আকারে থাকতে পারে। তারপর বিভিন্ন সময় ভ্যাটের বেশ কিছু প্রশ্ন এসেছিল, যে বিভিন্ন সেক্টরে ভ্যাট ইমপ্লিকেশন করার জন্য সরকারের সীমাবদ্ধতা কি বা করা উচিত কি উচিত না, যেগুলো মতবাদ, মানে আপনি কি মনে করেন, আপনার অপিনিয়ন জানতে চাইবে। তো একটা ইনফরমেশন আমি বলে দিই, যখনই অপিনিয়ন জানতে চাইবে, আপনি কখনোই কোনো কিছুকে একেবারে ভালো একেবারে খারাপ বলবেন না, ইট ইস ভেরি রিস্কি। আপনার খাতাটা কোন স্যারের কাছে যাচ্ছে, উনি কেমন মতাদর্শী, ওনার চিন্তা ভাবনা কেমন, এটা কিন্তু আপনি জানেন না। তাই আপনি সবসময় দুইটা, মানে দুই নৌকায় পা দেওয়ার চেষ্টা করবেন, যেন স্যার কোনোভাবে জিরো না দেয় আপনাকে। ওকে, আপনি কোনো কিছুকে একেবারে খারাপ বলবেন না, কোনো কিছুকে একেবারে অতি উৎসাহ নিয়ে ভালো বলবেন না। এই হলো মোটামুটি 3টা জেনরি। এবার আমরা একটু বিগত বছরের একটা প্রশ্ন নেই, আমি বেশ কয়েকটা প্রশ্ন দেখাবো, 40 থেকে শুরু করি। তারপর বুঝাবো যে কিভাবে প্রশ্নগুলোকে আপনি টাচ করবেন, এবং যেহেতু রিটেনে কোনো প্রশ্ন ছেড়ে আসা যায় না, আপনার মাইন্ডসেটটা কি হবে যে কোনো প্রশ্ন আনসার করার জন্য। এটা হলো 40তম বিসিএস এর যে প্রশ্নটা, একদম হুবহু প্রশ্নটা আমি এখানে তুলে দিয়েছি। 2 পেজের মধ্যে প্রশ্নটা আছে, একদম প্রথম পেজ থেকে দেখেন। 200 নম্বরের পরীক্ষা, 4 ঘন্টার একটা পরীক্ষা, বিষয় কোড এগুলো মুখস্থ করে যাবেন। এটা যেহেতু খাতা আগে দিয়ে দেয়, আগে থেকে ফিল আপ করে রাখলে ভালো। আর এই গন্ধরাজ সেট, এটার গুরুত্ব আপনার কাছে খুব একটা নেই, এগুলো টিচারের কাছে গুরুত্ব। একটা টস করে দেওয়া হয়, টস করার মধ্যে বিভিন্ন নাম থাকে, যে কোনো একটা সিলেক্ট হয়, সেটা পুরো বাংলাদেশে সার্কুলার করে দেওয়া হয় যে এই সেটের উপর পরীক্ষা হবে, অনেকগুলো সেটের কোয়েশ্চেন করা হয়। আচ্ছা এবার প্রশ্নগুলো একটু দেখাই। প্রথম যে প্রশ্নটা, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং ভূপ্রকৃতি, নাম্বার হলো 10। তাহলে 10 নম্বরের প্রশ্ন আসতে দেখুন। তারপরে ভূ রাজনীতিতে বাংলাদেশের কৌশল, এটাও 10 নম্বরের প্রশ্ন। ওকে, ভেরি গুড। এবার দেখেন পরিবার পরিকল্পনা বলতে কি বুঝেন, নাম্বার হলো 3। তাহলে 10 নম্বরের প্রশ্ন দেখলাম, 3 নম্বরের প্রশ্ন দেখলাম। জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের সরকারের গৃহীত পদক্ষেপ, 7 নম্বরের প্রশ্ন দেখলাম। তাহলে 3টা ক্যাটাগরি দেখলাম।
3 নম্বর প্রশ্নটা দেখেন, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। 47 থেকে 1971 এর মধ্যে যতগুলো ঘটনা আপনি বুঝাতে পারবেন সবগুলো ঘটনাকে উল্লেখ করতে বলছে, নাম্বার হলো 20। তাহলে দেখেন 10 নম্বরের প্রশ্ন আপনার আনসার করতে হচ্ছে, 20 নম্বরের প্রশ্ন আনসার করতে হচ্ছে। আমি যদি আপনাদেরকে বলি কোনো প্রিপারেশন ছাড়া এই 3 নম্বর প্রশ্নটা লিখেন, আপনারা সবাই মিনিমাম 30 থেকে 40 পৃষ্ঠা অনায়াসে লিখতে পারবেন। আপনাকে স্পেশাল কোনো ডাটা মনে রাখতে হবে না, যখন লিখতে যাবেন তখন এই ডাটাটা মাথায় চলে আসবে। ইটস ভেরি কমন, আমরা সবাই এই পরিমাণ ইনফরমেশন জানি। কিন্তু 30-40 পৃষ্ঠা যদি লিখেন আপনার তো পুরো পরীক্ষা শেষ হয়ে যাবে। পরীক্ষায় তো আপনাকে শুধু 30-40 পৃষ্ঠা লিখলে হবে না, বা একটা প্রশ্ন লিখলে হবে না, তাহলে এটা কিভাবে আনসার করব? এবং ট্রাস্ট মি, যদি স্যারেরা চেষ্টা করে এই একই প্রশ্নতে 10 নাম্বারও কিন্তু বসায় দিতে পারে। আপনাকে 10 নাম্বারের জন্য বলবে যে 47 থেকে 71 পর্যন্ত প্রশ্ন, যে যে ঘটনাগুলো ঘটেছে ঘটনাগুলো বিভিন্ন পর্যায়ে উল্লেখ করো। তো 10 নাম্বারের মধ্যেও এই সবগুলো ঘটনা লিখতে হবে। সো এই টেকনিকটা আমি আজকে একটু শেখানোর চেষ্টা করব, যে 5 নাম্বার, 10 নাম্বার, 15 নাম্বার, 20 নাম্বার নাম্বারের উপরে লেখা কিভাবে চেঞ্জ হবে। ওকে, তারপর দেখেন 5 নাম্বারের প্রশ্ন আছে যে নিচের ঘটনাগুলো ব্যাখ্যা করেন। সো 3 নাম্বার আর 4 নাম্বার যদি একটু ভালো মতো দেখেন, বেসিক্যালি আপনাকে একটা প্রশ্ন করে তার উত্তরটাও কিন্তু সিরিয়ালি দিয়ে দিচ্ছে। ভালো মতো যদি বুঝতে পারেন আর কি, যে 47 থেকে 71 কি কি হয়েছে। আর 4 নাম্বার যে প্রশ্নটা, মানে হলো 3 নাম্বারে যা যা লিখবেন 4 নাম্বারে সেই ঘটনা নিজেরটা নিজে দেখে আবার লিখতে পারবেন। আচ্ছা, আরো কিছু প্রশ্ন দেখি। ইপিজেড রিলেটেড, তৎকালীন মানে এই প্রশ্নটা যখন হয়েছিল তখন ইপিজেড এর বেশ কিছু চুক্তি হচ্ছিল, সো ইপিজেড এর উপর একটা প্রশ্ন আসছে। তারপর 6 নম্বর দেখেন, পুরাটাই হলো সংবিধান, পুরা প্রশ্নটাই হলো সংবিধানের উপর ডিপেন্ড করে প্রশ্ন করা হয়েছে। তারপর যুদ্ধ অপরাধ, বুঝতে পারতেছেন তৎকালীন সময় পিবিআই বেশ কয়েকজনকে আটক করেছিল, সো এটা বর্তমান বাংলাদেশ বা আলোচিত বাংলাদেশের উপর চলে এসেছিল। নেতৃত্ব এবং বঙ্গবন্ধু, জাতীয় জনক বঙ্গবন্ধুর উপর যে প্রশ্নটা, বাংলাদেশের ইতিহাসের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। অর্থনৈতিক উন্নয়ন, কৃষিখাত আলোচিত বাংলাদেশের সাথে কানেক্ট করতে পারবেন। টিকা, সবসময় এরকম 5-6টা টিকা থাকে যার মধ্যে 4টা আনসার করতে হয়। এগুলো হয় একদম সমসাময়িক ব্যাপার, দেখেন ভিশন 2021, ছিটমহল সমস্যা, এটা যদি একটু পুরানো, নারীর ক্ষমতায়ন, সুশাসন, সমুদ্র অর্থনীতি, ব্লু ইকোনমি, গ্রিন ইকোনমি, এখান থেকে কিছু টিকা আসবে। এটা হলো 40-র একটা প্রশ্ন। এইবার 40-র প্রশ্নে কি কি পাইছেন একটু ভালো মতো দেখেন। ইতিহাস, সরি, বাংলাদেশের অবস্থান, ইতিহাস, এখানে সংবিধান, যুদ্ধাপরাধ বা ইপিজেড, এগুলো হলো মানে তৎকালীন সময়ে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনীতি নিয়ে কয়েকটা প্রশ্ন পেয়েছেন এবং কয়েকটা থাকবে সবসময়। এই কথাগুলো মাথায় রেখে যদি আপনি 38 বিসিএস এর প্রশ্নটা দেখেন, তাহলে দেখবেন একই জিনিসই আপনি রিপিট পাচ্ছেন। প্রথম প্রশ্নটা একটু পড়ে দেখেন। প্রথম প্রশ্ন এসেছিল রোহিঙ্গার উপরে। রোহিঙ্গার উপরে প্রশ্নটা অবশ্যই আমি বলতে পারি যে তৎকালীন সময়ে আলোচিত বাংলাদেশের মধ্যে পড়বে, এতে কোনো ডাউট নেই। তাহলে দেখেন প্রথম প্রশ্ন আমি বললাম এটা আলোচিত বাংলাদেশের একটা প্রশ্ন। ক্ষুদ্র নৃগোষ্ঠী, এটা হবে কিসের উপরে? বাংলা মানে বাংলাদেশের অবস্থানের উপরে। মুজিবনগর সরকার, এটা হলো ইতিহাসের উপরে। সংবিধান, আগে বলছিলাম সংবিধান থেকে অনেকগুলো প্রশ্ন আসবে। স্বাধীনতা সংগ্রাম ইতিহাসের উপর ডিপেন্ড করে। মানব সম্পদ দক্ষতা, এটা তৎকালীন মানে বর্তমান বাংলাদেশ, আলোচিত বাংলাদেশের উপর ডিপেন্ড করে। খনিজ সম্পদ অবস্থান, আইসিটি, বর্তমান বাংলাদেশ বা আলোচিত বাংলাদেশ। দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশের উপরে। আর কিছু টিকা সব সময় থাকতেছে। এরপরের প্রশ্নটা দেখেন, আমি একদম সিমিলারিটি তৈরি করতেছি। 37-এ যেটা আসছিল, ভৌগোলিক অবস্থান, একই প্রশ্ন, সিমিলার প্রশ্ন। নরগোষ্ঠী, বাংলাদেশের অবস্থানের জন্য। দারিদ্র বিমোচন, তখন পিআরএসপি নিয়ে বেশ কথা বলতেছে, প্রভার্টি রিডাকশন স্ট্র্যাটেজিক পেপার, এটা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছিল, সো এটা আলোচিত বাংলাদেশের উপর। সংবিধানের প্রশ্ন আসে, বলে দিয়েছি, সংবিধানের প্রশ্ন আসে, বলে দিয়েছি। পররাষ্ট্রনীতি বাংলাদেশের উপর রিলেটেড। রাজনৈতিক দলসমূহ রিলেটেড। গণতান্ত্রিক প্রক্রিয়া, তৎকালীন সময়ে নির্বাচন নিয়ে কথা হচ্ছিল। আর্থসামাজিক উন্নয়ন, তৎকালীন সময়ে এটা নিয়ে কথা হচ্ছিল, এবং কিছু টিকা। তাহলে সিমিলারিটি কিন্তু পাওয়া যাচ্ছে। এটা কততম বিসিএস? 36তম বিসিএস। এবার দেখেন 36তম বিসিএসটা একটু দেখি। প্রথম প্রশ্ন ভৌগোলিক অবস্থান, জাতীয়তাবাদ, সংবিধান, স্থানীয় সরকার। সংবিধানের মধ্যেই কিন্তু এই জিনিসটা আছে, স্থানীয় সরকার সম্পর্কে সংবিধানে জানতে পারবেন। পাকিস্তানের আত্মসমর্থন, ইতিহাস, সপ্তম পঞ্চবার্ষিকীর পরিকল্পনা। 36 বিসিএস যখন হয়েছিল 2016 সাল, 16 থেকে 20 পর্যন্ত যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল, এটা সবাই জানেন। তাহলে এটা হলো মানে তৎকালীন সময় আলোচিত বাংলাদেশ। নারীর ক্ষমতায়ন, তৎকালীন সময় আলোচিত বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তৎকালীন সময় আলোচিত বাংলাদেশ। সংবিধান, সেম কোয়েশ্চেন, এবং কিছু টিকা। আমি আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যে ক্যাটাগরি যে আমি প্রথমে 3টা করে দিয়েছিলাম, এই ক্যাটাগরি থেকে যে বারবার প্রশ্ন আসতেছে, এটা কি বুঝতে পারছেন কিনা?
প্লিজ লেট মি নো ইন ইউর চ্যাট বক্স একটু আমাকে জানান যে আমি যে তিনটা ক্যাটাগরি বলেছিলাম সেই তিনটা ক্যাটাগরি থেকে যে বারবার প্রশ্ন আসতেছে এটাকে আপনারা নিশ্চিত কিনা বা এতে কোনো কনফিউশন আছে কিনা। ইয়েস নো কিছু একটা বলুন। ওকে, একজন একজন শুধু আমাকে বলছেন না ভাই বুঝি নাই, বাকি ভাই বলছেন হ্যাঁ বুঝছেন। ওকে, তাহলে তিনটা বেসিক ক্যাটাগরি আমি বুঝিয়ে দিচ্ছি। এর মাঝখানেও অবশ্যই আরো কিছু ছোট ছোট ক্যাটাগরি বানাতে পারবেন, এটা আপনারা নিজেরাও বানাতে পারবেন। যখন আমাদের ফুল কোর্সে বিভিন্ন ক্লাসগুলো হবে, যেসব টিচাররা ভাইয়ারা ক্লাস নেবেন তারাও সুন্দর করে বুঝাবেন যে আমি তো সংবিধান বলেছি, সংবিধানকে আরো এলাবোরেশন করে ওরা বুঝাবে। সো এটা কোনো ব্যাপার না, বাট আপাতত ভাবে আপাতত দৃষ্টিতে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে তিনটা বেসিক ক্যাটাগরি থেকে বেশি প্রশ্ন আসে। আরেকজন বলছেন টিকা, টিকা হলো একটা আপনি আমি আমি বলি টিকা ব্যাপারটা কি। আপনাকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন দিলাম, একটা বড় প্রশ্ন দিলাম, দেন একটা টিকা দিলাম, তিনটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। টিকার মধ্যে নর্মালি আপনি প্যারাগ্রাফ করতে পারবেন না। সংক্ষিপ্তর মধ্যে মনে করেন আপনি এরকম 4 লাইন 3 লাইন লিখলেন, দেন হয়তো বা 6 লাইন লিখলেন, দেন হয়তো বা 2 লাইন লিখলেন, এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন। আর রচনামূলক প্রশ্ন বা বড় প্রশ্নের মধ্যে আপনি এরকম 5-6টা করলেন। বা টিকার ক্ষেত্রে আসলে নিয়ম হলো আপনাকে একটা প্যারাগ্রাফের মধ্যে ইনফরমেশন দিতে হবে। আপনি সংক্ষিপ্তর মধ্যে বা কোনো জায়গায় মনে হলো আপনার একটা ছোট্ট চিত্র, বাংলাদেশে একটা চিত্র আঁকা দরকার, আপনি চিত্র আঁকলেন। রচনামূলক প্রশ্নের মধ্যে আপনার হয়তো বা কোনো জায়গায় গ্রাফ দেওয়া দরকার হলো, আপনি গ্রাফ দিলেন। টিকাতে নর্মালি এগুলো দেওয়া হয় না, টিকা জাস্ট ইনফরমেশন জানানো, আপনাকে লিখিত ভাবেই টিকা লিখতে হয় আর। সো এটা হলো বেসিক পার্থক্য। বাট আপনি মনে করেন না যে আপনি টিকার মধ্যে যদি বাই চান্স এরকম একটা ছোট্ট গ্রাফ দিয়ে দেন আপনাকে নাম্বার কেটে দেবে, দ্যাটস নট ট্রু। এটা আসলে কখনোই করবে না স্যারেরা। আপনি যত সুন্দর করে লিখতে পারবেন, মাইন্ডসেট রাখবেন টিকা একটা ছোট প্রশ্ন, বাট ছোট প্রশ্নের মধ্যে আমরা প্যারাগ্রাফ করে ফেলি। টিকাতে প্যারাগ্রাফ না করাটা ভালো, না করার জন্য আপনাকে উৎসাহিত করতেছি। করলে যে নাম্বার কেটে একদম 0 দিয়ে দিবে, দ্যাটস নট অলসো ট্রু। ওকে, আচ্ছা এবার আমি কয়েকটা টপিক আলোচনা করব, খুবই ছোট ছোট টপিক কয়েকটা আলোচনা করব। এগুলো আলোচনা করার কারণ হলো আমি আপনাকে কয়েকটা প্রশ্ন দেখাবো, যে 5 নাম্বারের কিছু প্রশ্নের উত্তর স্যাম্পল আকারে দেখাবো, 10 নাম্বারের দেখাবো, 20 নাম্বারের দেখাবো। ওকে, তো প্রথমত বাংলাদেশের মানচিত্রটা আঁকা শিখবেন খুব ভালো মতো। রিটেনে বাংলাদেশের মানচিত্র আপনাদের জন্য সময় হলো 40 সেকেন্ড, 40 to 50 সেকেন্ডের মধ্যে আপনাকে বাংলাদেশের মানচিত্র এঁকে ফেলতে হবে। এবং এটা কিন্তু আমি দুষ্টামি করে বলতেছি না, দ্যাটস ফর সিরিয়াস। এখন আমার হাতে যে ওয়াকমটা আছে ডিজিটাল ট্যাবলেট, ডিজিটাল ট্যাবলেটে মানচিত্র আঁকাটা একটু কষ্টের কাজ। বাট খাতা কলমে বা হোয়াইট বোর্ডে যদি বলেন আমি একদম ফার্স্টেজ সময়ে মানচিত্র আঁকতে পারি এবং খুব সুন্দরও হয়। তো এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি একটা ছোট্ট ক্যালকুলেশন বলে দিই যেটা করলে আপনার জন্য সুবিধা হবে। ক্যালকুলেশনটা হলো আমি একদম ম্যাপ আকারে এখানে বসাই দিচ্ছি আর কি। আপনি প্রথমে দাগ দিয়ে দিন, খাতার মধ্যে এরকম করে দাগ দিবেন। হলো ফার্স্টের সময় মানচিত্র আঁকার জন্য, এবং মানচিত্র তখন একটু আপনার শেপও চলে আসবে। এই দাগটাকে 3 ভাগে ভাগ করবেন, বক্স আঁকবেন, বক্সটাকে 3 ভাগে ভাগ করবেন, চেষ্টা করবেন সমান করে। তো আমি তো এখানে আর ইয়া করতে পারতেছি না, দ্যাটস ওয়াই হয়তো সমান নাও হতে পারে। আপনারা প্রথম দিকে একদম স্কেল বসা বসে আঁকবেন, 5-6 বার আঁকার পরে দেখবেন একটা আইডিয়া চলে আসছে। এই হলো প্রথম কাজ। প্রথম কাজটা কি করছি, একটা বক্স এঁকে ফেলছি। এই বক্স আঁকার পরে আপনি দেখেন এই প্রথম যে বক্সটা, প্রথম বক্সের মধ্যে মানচিত্রের কোন অংশটা আছে, ভেতরের কিছু আমি কিন্তু হিসাব করতেছি না, শুধু বাইরের অংশটা। তাহলে কি করতে হবে, প্রথম দিকে উপরে নিতে হবে, এই পাশে নিচে নামাইতে হবে, এদিকে নিচে নামাইতে হবে, এদিকে নিচে নামাইতে হবে। এটা হলো প্রথম বক্সের কাজ। এটুকু মনে রাখবেন যে উপরে উঠবে, নিচে নামবে, দেন আবার নিচে একদম এই পয়েন্টে আমি লাগাই দিব, শেষ। মাঝখানের যে বক্সটা একটু ভিতরে যাবে, দেন অলমোস্ট স্ট্রেইট নেমে যাচ্ছে, খুব একটা পরিবর্তন হচ্ছে না, অলমোস্ট স্ট্রেইট নেমে যাচ্ছে। এবং সেটা কিন্তু 3 নাম্বার বক্সেও নামতেছে, সোজা চলে যাচ্ছে, এদিকে নিচে নামতেছে। প্রত্যেকটা বক্সে আলাদাভাবে হাত ঘুরাবেন। হাত ঘুরানোর পরে প্রথম দিকে একটা পতাকার দেখতে মানচিত্র আপনি তৈরি করতে পারবেন। আর যত বেশি প্র্যাকটিস করবেন দেখবেন এই মানচিত্রটা সুন্দর হয়ে গেছে। দেখেন ওয়াকমে আমার মানচিত্র সুন্দর হওয়া উচিত না, তাও আপনাদের সামনে একটা চেষ্টা করি। এটা মনে করেন একটা মানচিত্র আঁকার জন্য আমি প্র্যাকটিস করতেছি, সেটা আপনারাও বাসায় বসে বসে করবেন। তো আমি আর ওই 3টা ভাগে ভাগ করব না, আমি ডিরেক্টলি এঁকে ফেলি, আমার মোটামুটি একটা আইডিয়া আছে। তো এখান থেকে আমি সবসময় শুরু করি। সরি,
মোটামুটি আমার একটা আইডিয়া, এটা খুব ভালো যে হবে না এটা বুঝতেই পারতেছেন। এটা সমান করে নিচে চলে যাবে। তো প্রথম দিকে মানচিত্রটা আপনার দেখতে এরকম হবে। Then যখন আপনি 8-10 বার আঁকবেন তখন দেখবেন যে এটা শেপটা আরেকটু ভালো হবে। দেখেন এটার চারপাশে এটা ঠিক আছে, বাট মাঝখানে যে সুন্দর সুন্দর কিছু ঢেউ খেলানো আমাদের বদ্বীপ আছে, সেই বদ্বীপ গুলো হয়তো বা বোঝা যাচ্ছে না। তো এর চেয়ে ভালো আঁকতে পারি আমি এমনি হাতেই, হাতে এর চেয়ে অনেক বেটার রাখতে পারি। এখানে একে দেখাই। তো এরকম একটা শেপ আপনার মোটামুটি প্রথম দিকে আসবে। দেন আপনি প্র্যাকটিস করে করে এই শেপটা ইমপ্রুভ করতে পারবেন। এবং ইমপ্রুভ করার জন্য ডেফিনেটলি আপনি বুঝতে পারতেছেন যে প্রথম দিকে ওই যে তিনটা তিনটা করে বক্স, তিনটা তিনটা করে বক্স তৈরি করবেন এবং বক্সের চারপাশে শেপ করবেন। আচ্ছা, একজন আমাকে বলছেন ভাই আগে তো আরো ভালো আছে। আমি তো বললাম আমি খাতা কলম দিয়ে খুব ভালো পারি, এই ডিজিটাল ট্যাবলেটে আসলে অত ভালো পারি না, এটা প্র্যাকটিস এখানে করি না এই জন্য। যাই হোক, আমার মূল কাজটা আপনাদেরকে এটা বোঝানো যে মানচিত্রটা আপনাকে খুবই ফাস্টেস্ট সময় আঁকতে হবে। এবার মানচিত্র আঁকার পরে আপনি কি কি ধরনের প্রশ্ন এখান থেকে আনসার করতে পারবেন, যেমন অবস্থান রিলেটেড প্রশ্ন আনসার করতে পারবেন, সীমানা রিলেটেড প্রশ্ন আনসার করতে পারবেন, এবং অর্জন রিলেটেড প্রশ্ন আনসার করতে পারবেন। আমি একটা একটা করে ধরি। আহ, অবস্থান রিলেটেড, যেমন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে যদি আপনার প্রশ্ন করা হয়, তাহলে ভৌগোলিক অবস্থানের জন্য আপনি একটা মানচিত্র আঁকার পরে কি কি জিনিস দেখাবেন একটু বলি। এই মনে করেন বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের মানচিত্র আঁকার পরে আপনি প্রথমে দেখেন বাংলাদেশের চারপাশে কে কোথায় আছে। তো বাংলাদেশ, এটা যদি আমরা বাংলাদেশকে একদম সেন্টার হিসাব করি, তার তিন পাশেই মোটামুটি ভারত এবং এক পাশে হলো বঙ্গোপসাগর। তো আমি যদি 5 নম্বরের একটা প্রশ্ন আসতো, তখন এটা একটা স্ট্রাকচার তৈরি করেছিলাম, যেখানে করতাম হলো মাঝখানে লিখতাম বাংলাদেশ, বাংলাদেশকে বক্স করে দিতাম, তারপর ডান পাশ, উপরে, নিচে এবং বাম পাশে এরকম চারটা তীর চিহ্ন দিতাম। বাম পাশে দিতাম হলো পশ্চিমবঙ্গ। সবাই জানেন যে বাংলাদেশের পশ্চিম পাশে হলো ভারতের পশ্চিমবঙ্গ। দেন উপরের নিচের দিকে দিতাম হলো বঙ্গোপসাগর। উপরের দিকে দিতাম হলো মেঘালয়। আর ডান পাশে আমি দুইটা কালার করতাম, এখানে যদিও ত্রিপুরা, এখানে ত্রিপুরা লিখতাম। আর নিচের দিকে, একটু নিচের দিকে রেখে এখানে দুইটা চিহ্ন দিয়ে দিতাম, উপরে একটা নিচে একটা। কারণ নিচের দিকে হলো মিয়ানমার আর উপরের দিকে হলো মিজোরাম। এরকম ভাবে দেখাতে পারেন। দেন মেঘালয় এবং ত্রিপুরার মাঝখানে একটা তীর চিহ্ন দিয়ে আপনি দেখাই দিবেন যে এখানে হলো আসাম। তো দেখেন বাংলাদেশের সাথে ভারতের যে কয়টা রাজ্যের সাথে আমাদের বাউন্ডারি, ল্যান্ড বাউন্ডারি শেয়ার করি, সবগুলো রাজ্যকে আমি দেখাই দিচ্ছি। এটা হলো 5 নম্বরের প্রশ্ন। এখন 5 নম্বরের প্রশ্ন হয়তো আপনি মানচিত্র আঁকার সময় নাও পেতে পারেন। আর যদি 10 নম্বরের প্রশ্ন হয়, আপনি এক্স্যাক্টলি মানচিত্রটা এঁকে এখানে এই রাজ্যগুলোর নামগুলো বসে দিবেন। ওকে। আচ্ছা, এখন এর সাথে সাথে আপনি কি করবেন, আপনি একটা মানচিত্র আঁকলেন, রাজ্যগুলোর নাম চারপাশে বসাই দিলেন, এবার বাউন্ডারিটা দেখাই দিবেন কিভাবে। যে বাংলাদেশের মোট বাউন্ডারি কত, ল্যান্ড বাউন্ডারি যদি বলি, সেটা বর্ডার গার্ড অনুযায়ী যদি ফলো করি, বর্ডার গার্ড বাংলাদেশ সেটা হলো 5138, স্থল সীমা হলো 4427, এর মধ্যে ভারতের সাথে হলো 4156, আর মিয়ানমারের সাথে হলো 271 কিলোমিটার। তাহলে বাকি যে অংশটা আছে, বাকি অংশটা আমাদের উপকূল। উপকূল বলতে কোনটা বোঝাচ্ছি, এই অংশটাকে আমি উপকূল বোঝাচ্ছি। তখন কিন্তু আপনি এই অংশটাকে আলাদা একটা কালার দিয়ে বা এই অংশটাকে এভাবে দেখা দিতে পারেন, এটা হলো উপকূল। এবং উপকূলটা এভাবে ব্র্যাকেটে লিখে দিতে পারেন যে 711 কিলোমিটার। তাহলে এই বড় বড় করে লম্বা লম্বা কথায় না লিখে আপনি কিন্তু একটা চার্ট আর একটা মানচিত্র দিয়ে বাংলাদেশের পুরো সীমানাটা দেখা দিতে পারছেন। ওকে। আচ্ছা, এই ডেটাগুলো মাধ্যমিক ভূগোলে আলাদা, বিজিবির যে ওয়েবসাইটে আলাদা। আমরা মাধ্যমিক ভূগোলকে কম ফলো করি, আমরা বিজিবির ডাটাগুলো একটু বেশি ফলো করি। সো আপনি যখনই এই প্রশ্নের উত্তরটা দিবেন, অবশ্যই নিচে লিখবেন যে তথ্য সূত্র। রিটেনের জন্য মুখস্থ করে রাখেন, যখনই কোনো ডেটা দিবেন আপনাকে লিখতে হবে যে তথ্য সূত্রটা কোথায়, বিজিবি ওয়েবসাইট, এভাবে লিখে দিবেন। ঠিক আছে, এটা একটা টেকনিক যে আপনি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন সেগুলো কিভাবে ভেরিফাই করা যায়। আপনি যে মন গড়া তথ্য দিচ্ছেন না সেটা কিন্তু বুঝাতে হবে। তো এই জন্য তথ্যসূত্র। এখন টিচার হয়তো আপনার এই তথ্যসূত্র ঘেটে দেখবে না, বাট আপনি এই তথ্যসূত্রটা লিখলে টিচারের মনে একটা কনফিডেন্স আসবে, না ছেলেটা তো জানে মনে হয় অনেক কিছু।
ওকে, আমরা রেফার করব মাধ্যমিক ভূগোলের ডাটা ইউজ না করে বিজিবি ডাটাগুলো ইউজ করার জন্য। ওকে, আচ্ছা, এইবার বাংলাদেশের অভ্যন্তরীণ অংশের জন্য আমি যদি কয়েকটা কথা বলি, যখন আপনি বাংলাদেশের ভেতরকার কোনো জেলা বা কোনো উপজেলা বা কোনো বিভাগ নিয়ে আলোচনা করবেন, তো ইন্টারনাল এই জেলা উপজেলাগুলো আপনি দেখাই দিবেন। তো আমি যদি আরেকটা বাংলাদেশের মানচিত্র আঁকি এবং আপনাদেরকে বুঝাই দেই যে কোথায় কোন উপজেলা বা কোথায় কোন জেলা আছে, এটা একটু মনে রাখা উচিত, তাহলে প্রশ্ন আনসার করার সময় আপনার কনফিডেন্স লেভেলটা ভালো থাকবে। আজকে মানচিত্র খুবই খারাপ লাগতেছে, আপনি এক্সকিউজ করবেন। তো একদম সেন্টারে সেন্টারে হলো ঢাকা, তার নিচে হলো বরিশাল, আমি দেখে দেখে লিখতেছি না, আমার মুখস্থ এটা। ডান পাশে হলো চট্টগ্রাম, বরিশালের পাশে হলো খুলনা, ঢাকার উপরে হলো ময়মনসিংহ, ময়মনসিংহ এর ডান পাশে হলো সিলেট, বাম পাশে হলো রংপুর, আর রংপুর আর খুলনার মাঝখানে হলো রাজশাহী। এই হলো মোটামুটি জেলা। আচ্ছা, এবার পদ্মা যে নতুন একটা বিভাগ, সরি এগুলো বিভাগ, পদ্মা যে নতুন একটা বিভাগ হতে যাচ্ছে এটা মোটামুটি সবাই জানেন। তাহলে প্রস্তাবিত বিভাগ পদ্মা ছাড়া আরো একটা হতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি পুরো মানচিত্রটা এঁকে আপনি হয়তো বা লেখাই দিতে পারেন একটা ডিফারেন্ট কালার দিয়ে, যে এইখানে নতুন একটা বিভাগ হচ্ছে যেটার নাম হলো পদ্মা, কেন্দ্র করবে ফরিদপুরকে। এর বাইরে আরেকটা জেলা হতে যাচ্ছে। দেখি বলেন তো জেলা জানেন কিনা। রিসেন্টলি একটা জেলা, একটা জেলাকে বিভাগ করে দেওয়া হবে, সেটা কোনটা? নোয়াখালী বিভাগ হবে, কে বলছে তোমার? নোয়াখালী বিভাগ হবে না, এটা চাইছিল নোয়াখালী মানুষজন অনেক চাইছিল যেটা বিভাগ হবে, কিন্তু নোয়াখালী হবে না। আহ, কুমিল্লা, গুড। কুমিল্লা। আচ্ছা, তাহলে কুমিল্লা কোথায়? কুমিল্লা হলো ঢাকা এবং চিটাগাং রাস্তার মাঝখানে, এই যে কুমিল্লা। এই দুইটা কিন্তু এখনো হয় নাই, এগুলো হলো প্রস্তাবিত। তো প্রস্তাবিত মানে পরবর্তীতে করা হবে। তাহলে আপনি যখন এই প্রস্তাবিত যে জেলা বা বিভাগকে আপনি দেখাতে চাইবেন, আপনি হয়তো বা পুরো মানচিত্র এঁকে লিখে দিবেন যে এই দুই জায়গায় জেলা বা বিভাগ তৈরি করা হবে। আচ্ছা, আমাদের জেলা হলো 64টা, 65তম একটা জেলাকে প্রস্তাব করা হয়েছে। কেউ কি জানেন সে 65তম জেলা কোনটা? গুড, ভৈরব। 65তম জেলা হতে যাচ্ছে এখনো প্রস্তাবিত, সেটা হলো ভৈরব। ভৈরব কোথায় আছে? ভৈরব কোন, সরি, ভৈরব বর্তমানে কোন জেলার মধ্যে আছে বলেন দেখি। কিশোরগঞ্জ। আহ, তাহলে আপনি এখানে দেখাই দিবেন যে কোন কিশোরগঞ্জের কোন জায়গাটা আসলে ভৈরব হতে যাচ্ছে। আচ্ছা, দেন যদি আমি বলি সর্বশেষ, আবার বলি সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটা? চ্যাট বক্সে জানান দেখি মনে আছে কিনা, প্রিলির পড়া এগুলো। সর্বশেষ সিটি কর্পোরেশন হলো, আপনাদের এক একজন এক একটা দিচ্ছি। সাউথ ঢাকা। সাউথ ঢাকা নর্থ ঢাকা কি আগে আলাদা ছিল? কিন্তু এরা কি নতুন হয়েছে এভাবে বলা যায় নাকি? ময়মনসিংহ, হ্যাঁ, সর্বশেষ সিটি কর্পোরেশন ময়মনসিংহ। আর প্রস্তাবিত, প্রস্তাবিত সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটা? পদ্মা না, অনেকে পদ্মা বলতেছেন, পদ্মা সর্বশেষ সিটি কর্পোরেশন না, ফরিদপুর। ফরিদপুর এখনো পর্যন্ত সর্বশেষ। তাহলে এই ইনফরমেশন গুলো যখন মুখে লিখবা, খাতায় লিখবেন, তখন একটা মানচিত্র এঁকে ওই অংশটা চিহ্নিত করে দিবেন। যেমন ফরিদপুরের কথা যদি লিখেন, আপনি ফরিদপুর অংশটা গোল করে দেখাই দিবেন, বাকি জেলাগুলো উপজেলাগুলো দেখানোর কোনো দরকার নেই। জাস্ট ফরিদপুরকে সেন্টার করে বলবেন যে এটাই হবে বাংলাদেশের নতুন নতুন সিটি কর্পোরেশন। এই হলো মানচিত্র ব্যবহারের একটা জায়গা, যে অবস্থান যদি দেখাতে চান তখন অবশ্যই অবশ্যই একটা মানচিত্র ব্যবহার করবেন। ওকে, আচ্ছা, এরপরে আর কোথায় ইউজ করতে পারেন দেখেন। বাংলাদেশের সাথে ভারতের সীমানা যদি আপনাকে ক্যালকুলেশন করতে বলে, বা বাংলাদেশের সাথে ভারতের সীমানা রিলেটেড 5 নম্বরের একটা প্রশ্ন দেয়, সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশের মানচিত্র আঁকবেন, সাথে ভারতের মানচিত্র আঁকবেন। সো প্রথম চিত্রটাও দিতে পারেন, আমার মনে হয় বেস্ট হবে এই চিত্রটা। এই চিত্রটাতে বাংলাদেশের চিত্র মানে বাংলাদেশের মানচিত্রটা একটু ছোট দেখা গেলেও স্ট্যাটিক্যালি আমি চিন্তা করলে এই চিত্রটা বেটার। কারণ ভারতের মানচিত্র না দেখিয়ে তো আপনি ভারতকে বাংলাদেশের সাথে কানেক্ট করতে পারবেন না। আর যদি খুব ভালো হয় আপনি দুইটাই আঁকতে পারেন।
ভারতের মানচিত্র অত খুব একটা কঠিন কিছু না, আপনি বাংলাদেশের মানচিত্রটা ছোট করে আঁকবেন, এগুলো প্র্যাকটিস করলে দেখবেন ঠিক হয়ে যাচ্ছে। এরকম করে ছোট করে বাংলাদেশের মানচিত্রটা আঁকবেন, দেন এই অংশটাকে লম্বা করে দিবেন, দুই পাশে তুলে দিবেন, এদিকে একটু প্যাঁচায় ট্যাঁচায় নিয়ে এসে এই রাজশাহী মানে রাঙ্গামাটি দেশে কানেক্ট করে দিবেন, এটা অন্য কালার দিয়ে করলে ভালো হতো, রাঙ্গামাটি দেশে কানেক্ট করে দিবেন। ঠিক আছে, তাহলে বাকি অংশটা হয়ে গেল ভারত, এই পুরো অংশটা হয়ে গেল ভারত। আর ভারতের পাশে যদি পাকিস্তান আঁকতে চান এরকম করে দিয়ে দিলে পাকিস্তানও বোঝানো যায়। তো ওই মানচিত্রগুলো খুব একটা কঠিন হবে না তখন আর আমাদের জন্য। ওকে, তো এইভাবে দিয়ে দেন আপনি হলো এখানে বিভিন্ন যে রাজ্যগুলো, যে রাজ্যগুলোর সাথে বাংলাদেশ ল্যান্ড শেয়ার করে সেই রাজ্যগুলোকে ডিকোড করে দেবেন, কালার করে দেবেন, অথবা পেন্সিল দিয়ে আঁকাই দিবেন। এখন আপনি কালার ব্যবহার করতে পারবেন, এক হলো কালো, এক হলো নীল। আমি যে একটু পর পর বলতেছি কালার করে দিবেন, তাহলে এটা তো একটা প্রশ্ন যে ভাই আপনি বলতেছেন কালার করে দিবেন, কালারটা করবো কিভাবে? তো আমি একটু টেকনিক শিখাই কিভাবে আসলে স্মার্টলি পরীক্ষাগুলো দেওয়া উচিত। আপনি কালো ব্যবহার করবেন দুইটা, মানে যখন এই কালার কোডিং ব্যবহার করবেন আর কি, একটা হলো নর্মাল, আরেকটা আছে কিন্তু যে জেল, এটা এই দুইটা যদিও কালো, দুইটা কিন্তু দেখতে আলাদা। একইভাবে বুঝতেই পারতেছেন, আপনি নীল ব্যবহার করবেন দুইটা, একটা হলো সাধারণ নর্মালটা, আরেকটা ইউজ করবেন কি জেল। তাহলে আপনার কালার কিন্তু হয়ে গেল চারটা। আমরা আপনাকে রেকমেন্ড করব এই চারটার বাইরে কোনো কালার ইউজ না করতে, সবুজ বা অন্য কোনো কালার ইউজ করবেন না, কারণ এগুলো আসলে পারমিটেড না। কালো এবং নীলই সবসময় পারমিটেড, তো এর বাইরে না যাওয়াই ভালো। এর বাইরে কিন্তু আপনি পেন্সিল ইউজ করতে পারবেন, বাট চিত্র আঁকার সময় যদি আপনি স্পেসিফিকলি কোনো কিছুকে বুঝাতে চান, এই যে আমি একটু বললাম কালার করে দিবেন, কোড করে দিবেন, সেই ক্ষেত্রে পেন্সিল দিলে সমস্যা কি, আপনার খাতাটা হয়তো বা 6 মাস পরে কোনো স্যার কাটতেছেন, পেন্সিলের কালার কিন্তু ততদিন নাও থাকতে পারে বা আবছা হয়ে যেতে পারে। তো যখন কোনো কিছু স্পেসিফিকলি বুঝাতে যাবেন তখন এটা চেষ্টা করবেন একটু কলম দিয়ে লেখার জন্য, যেন এটা পরবর্তীতে 6 মাস পরেও স্যার বুঝতে পারেন। ওকে, আচ্ছা, এখন ধরেন এর বাইরেও আপনি চারটা পাঁচটার বাইরেও আপনার কালার দরকার হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার শেডিং ইউজ করবেন। শেডিং এর একটা চিত্র আসলে দেওয়া উচিত ছিল, আমরা যখন ফুল কোর্স পড়াবো আমি দেখাই দিব শেডিং কিরকম। ধরেন আপনি তিনটা এলাকে দেখাতে যাচ্ছেন আলাদা আলাদা ভাবে, তো আপনি শেডিং করবেন হলো তিন ভাবে। একটাতে মনে করেন এরকম বাঁকা ভাবে দিলেন, একটাতে মনে করেন ঢেউ খেলানো দিলেন, একটাতে এরকম ডটেড দিয়ে দিলেন। এবং অবশ্যই অবশ্যই এই শেড বা বাঁকা বা ডট গুলোকে লিখে দিবেন। এটা মনে করেন আপনি পাশে ছোট করে লিখাবেন যে এরকম বাঁকা থাকলে এটাকে বোঝাচ্ছে এ, তারপর এরকম যদি ছোট ডটে মানে ক্রস বা ঢেউ খেলানো থাকে সেটা হলো বি, অথবা এরকম যদি ছোট ছোট ডট দেওয়া থাকে সেটাকে আমরা বোঝাবো সি। পাশে এরকম একটা চিত্র দিয়ে দিবেন, মানচিত্রে আর কোনো কিছু লেখার দরকার হচ্ছে না। তাহলে এই শেডিং দিয়েও কিন্তু আপনি অনেকগুলো কালার কোড ইউজ করতে পারতেছেন, মানে কালারের পরিবর্তে যদি আরো কিছু লাগে ইউ ক্যান ইউজ শেডিং। তাহলে এটা একটা টেকনিক হতে পারে। তাহলে এরকম বেশ কিছু টেকনিক অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন। এবার বাংলাদেশের সাথে ভারতের যে সীমানা তার মধ্যে কিছু স্পেশাল ইনফরমেশন দিয়ে দিছে, যে বাংলাদেশের, একটু ছোট করে লিখি, বাংলাদেশের এখনো পর্যন্ত প্রস্তাবিত বাদ দিলে মোট জেলা হলো 64টা। একটা ইনফরমেশন আমি সহজে শিখাই দিই, এই 64টার মধ্যে 32টা হলো সীমান্তবর্তী, অর্ধেক সীমান্তবর্তী। 32-এর অর্ধ হলো 16, এই 16টাই হলো পশ্চিমবঙ্গের সাথে। 64টা জেলা, 32টা সীমান্তবর্তী, 16টা হলো পশ্চিমবঙ্গের সাথে। 32-এর যে ক্যালকুলেশন এটা আশা করি সবাই জানেন, সেটা হলো 30+3, 30+3 33 হলো আসলে, এই 30টা হলো ভারতের সাথে আর এই 3টা হলো মিয়ানমারের সাথে। এবং বুঝতে পারতেছেন এখানে একটা কমন আছে, সেই কমনটা হলো রাঙ্গামাটি। তাহলে এগুলো মোটামুটি জানেন, এগুলোকে এখন থেকে চেষ্টা করবেন এই জানা তথ্যগুলোকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে যেন ম্যাপ ইউজ করতে পারেন, এবং সেই ম্যাপে ইউজ করার জন্য আপনি শেডিং বা কালার ইউজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আরেকটা ইনফরমেশন এখানে যেটা দেখানো হয়েছে সেটা হলো বাংলাদেশের 32টা জেলা ভারতের সাথে কানেক্টেড। ভারতের 5টি রাজ্য বলতাম সবসময় আমরা, ওই 5টি রাজ্যেরও কিন্তু 32টা জেলায় বাংলাদেশের সাথে কানেক্টেড, অর্থাৎ বাংলাদেশের 32টা জেলা ভারতের সীমান্তবর্তী, ভারতেরও 32টা জেলা বাংলাদেশের সীমান্তবর্তী, রাজ্য হলো 5টা। এটা একটা আলাদা ইনফরমেশন, এটা আপনারা রিটেনে চাইলে ইউজ করতে পারবেন। সবগুলোর নাম জানার দরকার নেই, বাট এই 5টি রাজ্যের সাথে এক্সট্রা ভাবে লিখে দিতে পারেন 32টা জেলা। আচ্ছা, এবার ওই অবস্থান বা অবস্থানের সাথে আরেকটা ছিল অর্জন, অর্জনকে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন। একটা ছোট্ট এক্সাম্পল এখানে দেয়া আছে, যেটা হলো বাংলাদেশের সমুদ্র বিষয়।
তো এখানে একটা ছোট্ট চিত্র ভুল গেছে। আমি প্রথমে সমুদ্র বিজয়কে কিভাবে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন চিত্র আকারে সেটা একটু বলি। আপনি যখনই সমুদ্র বিজয়ের চিত্র দিতে যাবেন, প্রথম যে কাজটা করবেন সেটা হলো বাংলাদেশের একটা ছোট্ট চিত্র ডান পাশে বাম পাশে এঁকে নেবেন। এখানে আপনি একদম ছোট করে বাংলাদেশের একটা চিত্র আঁকেন। এটা খুব একটা জাতের হয় নাই, আপনার একটু সুন্দর করে আঁকবেন আর কি। এখানে একটা বাংলাদেশের চিত্র আঁকলেন। দেন আপনি একটা অংশকে এরকম কালার করবেন। এই অংশটা, এই অংশটাকে আলাদা করে কোট করছি। তার মানে বুঝাচ্ছি এই অংশকে আমি কিছু একটা করতে চাই। এবার এখানে এভাবে তীর চিহ্ন দিয়ে, এই শুধু দেখেন আমি যে যেটা বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড ওই অংশটাকে দিছি। তো তাহলে এবার এই বঙ্গোপসাগরের সাথে সীমানাটা এখানে আঁকেন। দেন আপনি দেখান যে আনক্লস যে সীমানাটা দেখায়, যেটা হলো সমুদ্র সীমা, সেই সমুদ্র সীমার বাউন্ডারি চিত্রটা এখানে দেখাই দিবেন। তাহলে এতে দুইটা কাজ হলো, একটা হলো বাংলাদেশের চিত্র আপনি রিপ্রেজেন্ট করলেন, এবং বাংলাদেশের সমুদ্রকে কিভাবে ডিফাইন করা হয় সেই চিত্রটা ইউজ করলেন। এই চিত্রটা এখানে দেয়া আছে, এই যে এখানে টেরিটোরিয়াল উইং, ইজেড বা কন্টিনেন্টাল শেলফ, এবং এই যে বাউন্ডারিটা এটা হলো কি বাংলাদেশের ওই উপকূল, উপকূলের নাম তো বলছি আগেই 711 কিলোমিটার, সেই উপকূলকে আমি এখানে আলাদা করে ফেলছি। তাহলে উপকূলটা কোন জায়গা থেকে আসছে সেটা বোঝানোর জন্য এই যে এখানে আমরা একটা ছোট গোল দিয়ে দিব, গোল দিয়ে বুঝাবো এই গোলটাকে আমরা আসলে এখানে বড় করছি, মানে এটা জুম করে দেখাইছি। তো এই টেকনিক গুলো যদি ইউজ করেন আপনার লেখা যেমন ভালো হবে, লেখাটা রিপ্রেজেন্টেশনও খুব ভালো হবে। ওকে, আচ্ছা, এখন এই বাংলাদেশের এই সমুদ্র সীমার জন্য আপনাকে যে ইনফরমেশন গুলো জানতে হবে এখানে মোটামুটি একটু দেয়া আছে। প্রশ্নগুলো আমরা ডিটেলস কোর্স যখন পড়াবো তখন খুব ডিটেলস পড়াবো, এখন অত ডিটেলস যাচ্ছি না, জাস্ট ফরম্যাট গুলো দেখাচ্ছি। তাহলে দুইটা দেশের সাথে আমাদের সমুদ্র বিজয় আছে, মিয়ানমার এবং ভারত, এই দুইটা জিনিস জানতে হবে। তারপরে ডেট গুলো জানতে হবে, মানে অ্যাটলিস্ট বছরটা জানতেই হবে। মিয়ানমারের সাথে 12, ভারতের সাথে 2014। দেন হলো দুইটা বিজয় দুইটা আলাদা আদালত থেকে আসছিল, একটা হলো ইটলস থেকে, একটা হলো পিসিএ থেকে, এগুলো জানতে হবে। এবং অর্জনটা, অ্যাকচুয়ালি যে অর্জন সে অর্জনের পরিমাণটাও কিন্তু সাথে জানতে হবে। তাহলে এই তিনটে ইনফরমেশন যদি জানেন আপনার 5 নাম্বারের একটা প্রশ্ন হয়ে গেল। এবার 10 নাম্বারের প্রশ্ন যদি হয় চিত্রটা পুরোটা দিয়ে এগুলোর একটু ব্যাখ্যা দিতে হবে, তাহলে 10 নাম্বারের প্রশ্ন হয়ে গেল। সাধারণত সমুদ্র সীমার উপর 10 নাম্বারের প্রশ্ন হয়। আর যদি 20 নাম্বারের প্রশ্ন হয় তাহলে আপনাকে এই সমুদ্র সীমা অর্জনের ফলে বাংলাদেশের কোন কোন সেক্টর গুলো নতুন ভাবে আবিষ্কৃত হয়েছে সেগুলো দিতে হবে। তো এই প্রশ্নটা আমি যদি একটু ছোট করে বলি, এই এক্সট্রা ইকোনমিক্যাল জোনের মধ্যে প্রথম যে জোনটা দেখা যাচ্ছে সেটা হলো টেরিটোরিয়াল সি, এটা হলো আমাদের রাষ্ট্রীয় সমুদ্র সীমা। এই সমুদ্র সীমার মধ্যে অন্য কোনো দেশের জাহাজ কিন্তু ঢুকতে পারবে না, তাই তো? তাহলে অন্য কোনো দেশের জাহাজ যদি ঢুকতে না পারে এখানে আমাদের একচ্ছত্র আধিপত্য থাকবে, লিগালি আধিপত্য থাকবে। তাহলে আমাদের একটা পলিসি থাকবে যে এই টেরিটোরিয়াল অংশের মধ্যে কোনো অন্য কোনো জাহাজ যদি ঢুকে যায় তাকে আমরা কি প্রথমে সংকেত দিব কিনা, বা তা যদি ঢুকে যাওয়ার পর আমরা তাকে বন্দি করে রাখবো কিনা, বন্দি করে যদি রাখি তারপর তাকে কিভাবে ছাড়বো, একটা পলিসি ব্যাপার থাকবে। তারপর এক্সক্লুসিভ ইকোনমিক জোন যেটা, অর্থাৎ এই অংশটার মধ্যে, পুরোটা অংশের মধ্যে, এটা হলো প্রায় 188 কিলোমিটার, 188 নটিক্যাল মাইলের মতো। এই 188 নটিক্যাল মাইলের মধ্যে যত ধরনের সামুদ্রিক সম্পদ আছে, সেটা তেল, গ্যাস, মাছ, যাই হোক না কেন, সবগুলোতে একচ্ছত্র অধিপত্য কিন্তু বাংলাদেশের। তাহলে এই যে তেলের কথা বললাম, এই যে গ্যাসের কথা বললাম, বা এই যে খনিজের কথা বললাম, অথবা এই যে মাছের কথা বললাম, সামুদ্রিক মাছের কথা বললাম, এগুলো কিন্তু নতুন সেক্টর হিসেবে তৈরি হয়েছে। কারণ আগে যেহেতু একচ্ছত্র আধিপত্য ছিল না, একাধিক দেশের কনফ্লিক্ট ছিল, তাহলে এই তেল, গ্যাস, খনিজ আমরা অনুসন্ধান করতে পারতাম না। তাহলে এখন অনুসন্ধান করতে পারবো, এবং অনুসন্ধানের পরে যতটুকুই পাবো তার উপর অধিকার থাকবে শুধুমাত্র বাংলাদেশের। এবং মাছের কথাটা বলি, মাছেরটা যদিও কন্টিনেন্টাল সেলফের মধ্যে চলে যাবে, তো বাকিটা হলো কন্টিনেন্টাল সেলফ। এখানে যদিও একচ্ছত্র অধিপত্য আমাদের নেই, বা আমাদের জাহাজ অন্য কোনো দেশে জাহাজ থাকলে আমরা তাকে সংকেত বার্তা দিতে পারবো না, বাট স্টিল এই কন্টিনেন্টাল সেলফের মধ্যেও যদি কোনো সামুদ্রিক সম্পদ থাকে সেটারও আধিপত্য কিন্তু প্রথমে বাংলাদেশের হবে। এবং এটা ডিবেট হবে, অন্য কোনো দেশের কন্টিনেন্টাল সেলফ যদি মিলে যায় সেক্ষেত্রে ডিবেট হয়ে পার্সেন্টেজ বাংলাদেশ পাবে বা পার্সেন্টেজ অন্য কোনো দেশ পাবে। এগুলো যখন ব্যাখ্যা করবেন তখন সেটা 20 নাম্বারের প্রশ্ন হয়ে যাবে। আর শুরুতে 5 নাম্বারের জন্য শুধু ইনফরমেশন, 10 নাম্বারের জন্য ইনফরমেশন প্লাস চিত্র, এবং 15 বা 20 নাম্বারের জন্য যে সেক্টর গুলো নতুন তৈরি হয়েছে সেগুলোর ইম্প্যাক্ট কি, সাথে যদি আপনি অ্যাড করে দিতে পারেন যে গভর্নমেন্ট এটার জন্য কি করতেছে, বা কোনো মিনিস্ট্রি এর জন্য কাজ করতেছে কিনা, কোনো অধিদপ্তর কাজ করতেছে কিনা, কোনো প্রজেক্ট কাজ করতেছে না, সেই প্রজেক্টের আউটপুট বর্তমানে আমরা কি আছি, সেক্ষেত্রে যদি কোনো পত্রিকার শিরোনাম আপনি দিয়ে দিতে পারেন, বা তথ্য ভান্ডার শেয়ার করে তথ্য সূত্রটা ইউজ করতে পারেন, দেখবেন আপনার নাম্বার অটোমেটিক বেড়ে যাচ্ছে। ওকে, এই হলো মোটামুটি কিছু স্যাম্পল প্রশ্ন আপনাদেরকে আমি দেখাইছি। এবার আসেন বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বা ভৌগোলিক অবস্থানের জন্য। এখানে একদম পুরো মানে পুরো এশিয়ার একটা চিত্র এখানে দেয়া আছে।
আর একটা মানে জিনিস মাথায় আসলে আমি একটু জিজ্ঞেস করি, এশিয়ার চিত্রের মধ্যে যেখানেই দেখবেন, দেখবেন রাশিয়া কিন্তু এশিয়ার চিত্রের মধ্যেই দেয়া থাকে। রাশিয়া কি এশিয়ান কান্ট্রি? এটা একটু চ্যাট বক্সে জানান তো। রাশিয়া কি এশিয়ান কান্ট্রি হবে? সব বলছেন না ভাই, না ভাই, না। ভালো কথা। রাশিয়া যদি এশিয়ান কান্ট্রি না হয় তাহলে এই চিত্রটা কি ভুল? এই চিত্রটা কি ভুল কিনা? এই চিত্রটাও কিন্তু ভুল না ভাই, এই চিত্রটাও ঠিক আছে। রাশিয়া হলো ইউরো এশিয়ান কান্ট্রি, যেটা ইউরোপের মধ্যেও পড়ছে, এশিয়ার মধ্যেও পড়ছে। দ্যাটস ওয়াই রাশিয়া যখন ইউরোপ আঁকে তখনও দেখানো হয়, যখন এশিয়া আঁকে তখনও দেখানো হয়। তো এটা আসলে ঠিক না। আর যারা বলছেন বেশিরভাগ ইউরোপে পড়ছে, না না, বেশিরভাগ কিন্তু এশিয়াতে পড়ছে। রাজনৈতিক ভাবে এটা হলো ইউরোপিয়ান কান্ট্রি, রাজনৈতিক ভাবে এটা ইউরোপিয়ান কান্ট্রি, আর জিওগ্রাফিক্যালি এটা এশিয়ান কান্ট্রি। ঠিক আছে। আচ্ছা, তাহলে ইউরোপ এবং এশিয়া দুইটার মাঝখানে কোন দেশ আছে? একটু চ্যাট বক্সে জানান তো ভাইয়াকে। ইউরোপ এবং এশিয়ার মাঝখানে কোন দেশ? Good. তুরস্ক বা টার্কি, এটা হলো মাঝখানে। এটা দেশ হিসেবে বললাম। টার্কির কোন শহর, টার্কির কোন শহরটা দুইটা মহাদেশের মাঝখানে পড়ে গেছে? ইস্তাম্বুল, এটা আর কেউ ভুল করে নাই। গুড, ভেরি গুড। ওকে। আমাকে বলা হয়েছে নামাজের একটা বিরতির কথা। মামুন ভাই, আমি কি নামাজের বিরতিটা এখন দিয়ে দিব? হ্যাঁ, দেয়া যায়, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এখন বাজে আমার ঘড়িতে 8টা 32, আমরা 8টা 42-এ আবার ক্লাস শুরু করব। 8:42। নামাজ পড়ে আসেন এবং দ্রুতই চলে আসবেন, এরপর আমরা আবার ক্লাস শুরু করব।
আমরা আবারও ক্লাসটা শুরু করব। তো আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উপর এবং রাশিয়া নিয়ে প্রশ্ন করছিলাম। আচ্ছা, এবার বাংলাদেশ নিয়ে চলে আসি। বাংলাদেশের অবস্থানটা দেখছেন এবং চারপাশের যে দেশগুলো, প্রতিবেশী দেশগুলো, একদম সরাসরি প্রতিবেশী যদি বলি একটা হলো ভারত এবং মিয়ানমার, আর পাশাপাশি দেশ যদি বলি নেপাল এবং ভুটান। তাহলে এই চারটা দেশকে কেন্দ্র করে আর্থসামাজিক অবস্থা কিভাবে পরিবর্তন হতে পারে, তা আমি একটা স্যাম্পল উত্তর আপনাদের সামনে তৈরি করব। প্রশ্নটা হলো, যদি এরকম হয় বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব, তাহলে এই প্রশ্নটা আপনি কিভাবে আনসার করতে পারেন। তো আমি একটা ব্রড কোশ্চেন আকারে দেখাবো এবং আপনারা পরবর্তীতে এটা শর্ট কোশ্চেন নিজেরাই তৈরি করতে পারবেন। তো আমি একটু প্রশ্নটা লিখি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব, এটা হলো প্রশ্ন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব। তো দুই ভাবে দিব, একটা হলো অভ্যন্তরীণ, আর একটা হলো বাহ্যিক। তো প্রথমে যদি আমি অভ্যন্তরীণ ক্যাটাগরি একটু দেখাই দিই, অভ্যন্তরীণে আপনি কি কি ব্যাখ্যা করবেন। সো প্রথমেই একটা ম্যাপ আঁকবেন অবশ্যই। এই মনে করেন বাংলাদেশের ম্যাপ। এই এইবার বাংলাদেশের বিভিন্ন জায়গার অংশগুলো দেখেন। প্রথমত আমি যদি এই চট্টগ্রামের অংশটা আপনাকে বলি, চট্টগ্রাম কিন্তু হিল ট্র্যাক্স। এই হিল কোথায় পাবেন? সিলেটের দিকেও কিছুটা পাবেন। রংপুরের যে অংশটা, এটাতে কিন্তু খরা প্রবণ। বরিশালের অংশ যেটা, পাশেই যেহেতু সমুদ্র, নদীর পরিমাণ বেশি, একটু বন্যা প্রবণ হবে, অল্প পানিতে এখানে প্লাবন বেশি হবে। এটা হলো সীমান্তবর্তী অংশ। আর সেন্টারে হলো ঢাকা। আচ্ছা, তাহলে মাটির বৈশিষ্ট্য অনুযায়ী প্রথমে আপনাকে ব্যাখ্যা করতে হবে যে মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখা যাবে। সিলেট এবং চট্টগ্রাম এই দুটো অংশ, যেটা আগে হরিকেলের অংশ ছিল, এই দুই জায়গায় মাটির বৈশিষ্ট্য হলো হিল ট্র্যাক্স টাইপের। এখানে পাহাড় পর্বত বেশি আছে। সুন্দরবন যেখানে আছে, যেটা হলো আমাদের খুলনা অংশটা, এই খুলনা অংশটাকে ব্যাখ্যা করতে হবে পুরোটা সুন্দরবনের আলোকে। সুন্দরবনের আলোকে রংপুর ডিভিশন যেটা আছে, রংপুর ডিভিশনকে আলোচনা করতে হবে খরা প্রবণ অংশ দিয়ে। আর মাঝখানে যেটা সেন্টার, এই সেন্টারে আমি কয়েকটা নদী একটু দেখাই। এই পাশ থেকে আসবে সুরমা এবং কুশিয়ারা, এই পাশ থেকে আসবে ব্রহ্মপুত্র এবং তিস্তা। ব্রহ্মপুত্র এবং তিস্তা এসে মিলিত হবে কার সাথে? আমাদের পদ্মার সাথে। তারপর সেটা যমুনা এই পাশে, মানে সিলেট, কুশিয়ারা এবং সুরমা আসে যমুনা হিসেবে। আর শেষ পর্যন্ত মেঘনা হয়ে যেটা বঙ্গোপসাগরে চলে যাবে। তাহলে যেখানে নদীর বড় বড় নদীর প্রবাহগুলো আছে, এই বড় বড় নদীর প্রবাহগুলোকে ব্যাখ্যা করতে হবে কি, যে এখানে পলি অঞ্চল তৈরি হবে, যেখানে পলির পরিমাণ আপ ডাউন করে। এবং এই চারপাশে চারপাশে যে অঞ্চলগুলো আছে, এখানে কিন্তু মাঝে মাঝে আকস্মিক বন্যা হতে পারে। আচ্ছা, সরি, আকস্মিক বন্যা না, বন্যা হতে পারে। আর আকস্মিক বন্যার জন্য আপনাকে ডিফাইন করতে হবে হিল ট্র্যাক, যেখানে পাহাড় আছে। হঠাৎ বৃষ্টিপাতের ফলে যদি পাহাড় থেকে পানি গড়িয়ে পড়ে, আকস্মিক বন্যার জন্য এই হিল ট্র্যাক অংশগুলোকে আপনাকে কালেক্ট করতে হবে। তাহলে ভৌগোলিক অবস্থানের প্রত্যেকটা বিভাগ বা জেলা ধরে ধরে আপনাকে ব্যাখ্যা করে দিতে হবে। এখানে এরকম আমরা 4-5টা ক্যাটাগরি তৈরি করতে পারি, যে হিল ট্র্যাকের জন্য একটা ক্যাটাগরি, খরা প্রবণের জন্য একটা ক্যাটাগরি, সুন্দর বা খুলনার অংশ যেটা হলো জোয়ারের পানিতে তলিয়ে যায়, এটার জন্য একটা ক্যাটাগরি, এবং বঙ্গোপসাগরের রিলেটেড যেটা বরিশাল অংশ, সেটার জন্য একটা ক্যাটাগরি, এবং সেন্টার যেটা, যেখানে বিভিন্ন ধরনের, সরি, সেন্টার বলতে বোঝাচ্ছি আমি যেখানে বড় বড় নদীগুলো এসে যুক্ত হয়, সেটার জন্য আলাদা ক্যাটাগরি। তাহলে এই 5টা ক্যাটাগরিতে আপনি ব্যাখ্যা করতে পারবেন অভ্যন্তরীণ বিষয়গুলো। এইবার আসেন বাহ্যিক বিষয়। বাহ্যিক বিষয়, তাহলে বাহ্যিক মানে হলো, আমি এখানে যদি বাংলাদেশ লিখি, এই পাশে হলো মিয়ানমার, আর বাকি 3 পাশে হলো ভারত,
এই পাশে হলো নেপাল এবং ভুটান। নেপাল, ভুটান। আচ্ছা, তাহলে বাহ্যিকভাবে কিরকম? ভারতের যদি মানচিত্রটা আপনি দেখেন, আমি একটু ছোট করে বাংলাদেশের মানচিত্র আঁকি। এই হলো বাংলাদেশের মানচিত্র। আর ভারতের মানচিত্র হলো এরকম ভাবে। এই যে প্যাসেজটা, এই প্যাসেজটার একটা নাম আছে, এটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক করিডোর। তো এই অংশটা দিয়ে কিন্তু ভারতের এই পাশে বাম পাশের রাজ্য থেকে ডান পাশের রাজ্য, যেটা হলো সেভেন সিস্টার্স আমরা বলি, এই রাজ্যে যাওয়া যায়। যদি কোনো কারণে এখানে বাধাগ্রস্ত হয়, তাহলে ভারতকে যেতে হবে বাংলাদেশের ভেতর দিয়ে, অথবা একদম ভেতরে শ্রীলঙ্কা টলঙ্কা ঘুরে, বঙ্গোপসাগর ঘুরে তারপর যেতে হবে। তো এই শিলিগুড়ি করিডোরে কিন্তু পাকিস্তানের সাথে ভারতের একটা সীমান্ত আছে। তো এটা খুব ডেঞ্জারাস জায়গা। তো ভারতের জন্য বাংলাদেশ থেকে ভারতের এক অংশ থেকে বা ভারতের পশ্চিমবঙ্গ থেকে সরাসরি সরাসরি সেভেন সিস্টার্সে যেতে চাই, তাহলে একটা অন্যতম করিডোর হিসেবে কাজ করে, সেটা হলো বাংলাদেশের ভিতর দিয়ে। তো এই রাস্তাটা যেহেতু বাংলাদেশের ভেতর দিয়ে আছে, তাহলে বাংলাদেশের সাথে ভারতের একটা বড় সম্পর্ক তৈরি হচ্ছে, যে ভারতের চলাচলের জন্য বা রপ্তানির জন্য, নিজের অংশগুলোকে কানেক্ট করার জন্য, সেভেন সিস্টার্স এর উপর কর্তৃত্ব বজায় রাখার জন্য বাংলাদেশের গুরুত্ব ভারতের কাছে অনেক বেশি। এটা একটা অংশ। এবার আসেন এই অংশটা যেখানে হলো মিয়ানমারের সাথে সীমান্ত। এখানে আছে মিয়ানমার, এখানে আছে অক্সই চীন এবং রাখাইন রাজ্য। রাখাইন রাজ্য বর্তমান অবস্থা খুব একটা ভালো না, এটা আপনারা সবাই জানেন, বাট একসময় কিন্তু একটু বিদ্রোহী রাজ্য ছিল, এবং বিদ্রোহী রাজ্যের সাথেই কিন্তু বাংলাদেশের সীমানা। তাহলে রাখাইন রাজ্যটাকে যদি কন্ট্রোল করে রাখতে চায় বা রাখাইন রাজ্যের উপর মিয়ানমারের কর্তৃত্ব বজায় রাখতে চায়, তাহলে সম্পর্কটা কার সাথে ভালো রাখতে হবে? সেটা হলো বাংলাদেশের সাথে। তাহলে তিনটা ক্যাটাগরি বললাম, ভারতের জন্য দুইটা, মিয়ানমারের সাথে একটা। এবার আছে নেপাল এবং ভুটানের জন্য। নেপাল এবং ভুটানের আপনি যদি ওভারঅল মানচিত্রটা একটু দেখাই আমি, দেখেন এদের সাথে নেপাল এবং ভুটানের সাথে কোনো সমুদ্র বন্দর কিন্তু নাই। তাহলে বাংলাদেশের কিন্তু সমুদ্র বন্দর আছে। তাহলে নেপাল এবং ভুটানকে কিন্তু বাংলাদেশ সমুদ্র বন্দরের যে সুবিধাটা, সেই সুবিধাটা দিতে পারে এবং এর জন্য পর্যাপ্ত চুক্তি স্বাক্ষর করতে পারে। তাহলে এই হলো 4-5টা ক্যাটাগরি। এর বাইরে এটা হলো এশিয়া। আমি যদি ফুল এশিয়ার কথা বলি, এশিয়াতে দুইটা দেশ সবচেয়ে বেশি পাওয়ারফুল, একটা হলো ইন্ডিয়া এবং একটা হলো চায়না। এবং দুইটা দেশই কিন্তু বৈশ্বিক শক্তির আকারে বেশ বড় হয়ে যাচ্ছে এবং বিশ্বের একটা বড় অবস্থানে চলে যাচ্ছে। ইন্ডিয়া যদি পাওয়ারফুল হতে চায়, তার দরকার বাংলাদেশ। চায়নাও যদি পাওয়ারফুল হতে চায়, তারও দরকার বাংলাদেশ। তাহলে ইন্ডিয়া এবং চায়নার সাথে একটা বাহ্যিক সম্পর্ক আমাদের দেখাতে পারি। এর বাইরে যদি আমি ইউএস এর কথা বলি, ইউএসএ বা রাশিয়ার কথা বলি, ইউএসএ এবং রাশিয়া এই দুইটাও কিন্তু বিশ্বের মোটামুটি ক্ষমতাধর দুইটা রাষ্ট্র বা মোড়ল রাষ্ট্র। এখন এই রাষ্ট্রগুলো কিন্তু বিভিন্ন অংশে, এশিয়া বলেন, ইউরোপ বলেন, আফ্রিকা বলেন, এখানে তাদের প্রভাব বিস্তার করে রাখতে চায়। এখন বাংলাদেশের অবস্থানটা এমন জায়গায় যে ইন্ডিয়ার একদম পাশে, যার ফলে সে চায়নার সাথেও কম্পিট করতে পারে ইন্ডিয়া, এবং চায়নার সাথে কম্পিট করতে হলে বাংলাদেশকে হাতে রাখতে হবে। চায়না যদি ইন্ডিয়ার সাথে কম্পিট করতে চায়, সেক্ষেত্রেও বাংলাদেশকে হাতে রাখতে হবে। এর বাইরে ইউএসএ যখন চীন দমন নীতি করবে, তখন কিন্তু ভারতকে সাথে রাখতে চাইবে এবং ভারতের সাথে বাংলাদেশকে সাথে রাখতে চাইবে। রাশিয়া যদি একইভাবে বলি যে ভারত দমন নীতি চিন্তা করে, সে কিন্তু চীনকে হাতে রাখতে চাইবে এবং বাই ডিফল্ট বাংলাদেশকে হাতে রাখতে চাইবে। তাহলে এই যে ক্যাটাগরি গুলো বললাম, এই প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি যদি 2 লাইন করে লিখেন এবং চিত্রগুলো এঁকে দেন, আপনার কিন্তু একটা 20 নাম্বারের প্রশ্ন রেডি হয়ে গেল, তাই না? আর যদি এটা 10 নাম্বারের জন্য হয়, শুধুমাত্র অভ্যন্তরীণ ক্যাটাগরি বলেন, বাংলাদেশের সাথে ভারত, নেপাল এবং মিয়ানমারের কথাটা বলেন। 20 নাম্বারের জন্য তো পুরোটা বললাম। শুধু 5 নাম্বারের কথাটা যদি বলেন, শুধু 2টা চিত্র এঁকে দেন। চিত্র এঁকে চারপাশে কয়েকটা কথা লিখে দেন, একটা হলো অভ্যন্তরীণ, একটা হলো বাহ্যিক ভাবে। এই হলো ক্যাটাগরাইজ ভাবে কিভাবে আপনি প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন। এবং প্রত্যেক ক্ষেত্রে চিন্তা করবেন যে বইয়ের ভাষা, মানে বিভিন্ন গাইড বই পড়েন বা লেখকের বই পড়েন, এর বাইরেও নিজের জন্য একটা নোট তৈরি করার চেষ্টা করবেন, যেন পরীক্ষার আগে আপনার প্রশ্নের উত্তরটা বাকি সবার থেকে একেবারে আলাদা হয়। আপনি যদি হুবহু অন্য কারো মতো লিখে আসেন, তাহলে মাথায় রাখবেন ওই একই প্রশ্ন হয়তো অন্য কোনো স্টুডেন্টও শিখে গিয়ে পরীক্ষার খাতায় লিখে আসছে, সিমিলারিটি পেয়ে গেলে কিন্তু টিচার নাম্বার একটু কমা দিতে পারে। তাই যেই বই থেকে পড়েন না কেন, চেষ্টা করবেন নিজের জন্য আলাদা একটা প্রশ্নের উত্তর তৈরি করার, মানে আমি বলতেছি নিজের জন্য একটা গাইড তৈরি করার, বা অ্যাটলিস্ট একটা ফরম্যাট তৈরি করে রাখার জন্য, যে আমি এই প্রশ্নগুলো এভাবে আনসার করবো। ওকে, এটা হলো মোটামুটি বাংলাদেশ। এবার সংবিধান নিয়ে একটু কথা বলবো আমি। সংবিধান নিয়ে যে ধরনের প্রশ্নগুলো আসে, সেগুলো আমি দেখিয়েছি, তার 1-2টা জেনরি আমি তৈরি করে দিই। কিছু আসবে সরাসরি অনুচ্ছেদ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে, যে 76 নাম্বার অনুচ্ছেদে কি আছে, 5 নাম্বার অনুচ্ছেদে কি আছে, মৌলিক অধিকার কোন অনুচ্ছেদ গুলোতে আছে, এটা একটা। এরপর আসবে কিছু মতামতের প্রশ্ন, যে 70 নাম্বার অনুচ্ছেদ পরিবর্তন হওয়া উচিত কি উচিত না।
অথবা বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা দাও, কারণ এটা নিয়ে বেশ কয়েকটা অনুচ্ছেদ আছে। অথবা যদি বাংলাদেশের সংবিধান পরিবর্তন করার জন্য বর্তমানে যে বাধ্যবাধকতা মানে যে কন্ডিশন গুলো আছে, যে শর্তগুলো আছে, শর্তগুলোকে আরো কিভাবে জোরদার করা যায়, এরকম কিছু মতামত আপনার কাছে জানতে পারে। তাহলে অনুচ্ছেদ গেল, মতামত গেল। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো সংশোধনী থেকে প্রশ্ন আসে। সংশোধনী, তো সংশোধনী থেকে যখন প্রশ্নগুলো আসবে তখন তিনটা জিনিস অবশ্যই আনসার করবেন। একটা হলো কখন এটা দিতে হবে, কে কে করেছিলেন তৎকালীন সময়ে, এবং আরেকটা হলো বৈশিষ্ট্য। প্রত্যেকটা সংশোধনীতে বিশেষ কিছু পরিবর্তন হয়েছিল এবং সেই পরিবর্তনগুলো ব্যাখ্যা আপনাকে দিতে হবে বৈশিষ্ট্যের মধ্যে। আচ্ছা, আরেকটা স্পেশাল ক্যাটাগরি যেটা দেয়া উচিত সেটা হলো স্থায়িত্ব। স্থায়িত্ব বা লিগ্যালিটিও বলতে পারি। মানে এই যে পরিবর্তনটা হয়েছিল, সংশোধনী মানেই তো সংবিধান পরিবর্তন, এই সংশোধনীটা কি এখন অ্যাক্টিভ কি ইনঅ্যাক্টিভ। যেমন আপনি যদি পঞ্চম সংশোধনী বলেন বা অষ্টম সংশোধনী বলেন, এগুলো কিন্তু এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, বা 13তম সংশোধনী বলেন, এগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। সো এই অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ এটা একটু বলে দিবেন। এবং যদি বড় প্রশ্ন হয়, 10 নম্বরের প্রশ্ন হয়, কিভাবে ইনঅ্যাক্টিভ হয়েছে সেটাও কিন্তু ব্যাখ্যা করতে হবে। ওকে, এই হলো সংশোধনীর প্রশ্ন। এর বাইরে কিসের উপর প্রশ্ন আসতে পারে? এর বাইরে তফসিলের উপর প্রশ্ন আসতে পারে। এর বাইরে কি আসতে পারে? এরপর সরাসরি বৈশিষ্ট্যের উপর প্রশ্ন আসতে পারে। অর্থাৎ সংবিধানের কোনো অনুচ্ছেদের কথা বললো না, সংবিধানের পুরো সংবিধানের একটা বৈশিষ্ট্যের উপর কিছু প্রশ্ন আসতে পারে, যে বাংলাদেশের সংবিধানে মৌলিক যে নীতিগুলো আছে সেগুলোর বৈশিষ্ট্য কি, বা বাংলাদেশের সংবিধানে মানবাধিকার যে নীতিগুলো আছে সেগুলোর বৈশিষ্ট্য কি, বা বাংলাদেশের সংবিধানে যে সরকারের অর্গানোগ্রামটা আছে সেটার বৈশিষ্ট্য কি, এরকম কিছু প্রশ্ন আসতে পারে। এর বাইরে আসতে পারে যে সামঞ্জস্যতা। সামঞ্জস্যতা অর্থাৎ বাংলাদেশের সংবিধানের সাথে অন্য কোন 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 দেশের সংবিধানের সামঞ্জস্যতা আছে বা মিল অমিল আছে, সেগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। এগুলো সংবিধানের ডিরেক্ট প্রশ্ন। আর সংবিধানের থেকে 4টা ক্যাটাগরির আলাদা প্রশ্ন আসতে পারে, একদম স্বাধীনভাবে 4টা ক্যাটাগরির প্রশ্ন আসতে পারে। এই 4টা ক্যাটাগরির নাম আমি ইতিমধ্যে শেয়ার করেছি আপনাদের সাথে। একটা হলো নির্বাহী বিভাগ, একটা হলো বিচার বিভাগ, একটা হলো আইন বিভাগ। এর বাইরেও রাজনৈতিক দল, রাজনৈতিক দলের উপর প্রশ্ন আসতে পারে, অথবা নির্বাচনের উপরও প্রশ্ন আসতে পারে। এই হলো মোটামুটি সংবিধান থেকে কতগুলো ক্যাটাগরি থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। এবং প্রশ্নগুলো যখন শিখবেন, বিগত বছরের প্রশ্নটা পাশে রাখবেন, দেখবেন প্রশ্নটা কি আসছিল। যেমন যদি আসে যে ন্যায়পাল সম্পর্কে লিখুন, বা ন্যায়পালের বৈশিষ্ট্য লিখুন, বা বাংলাদেশের সংবিধানের আলোকে ন্যায়পাল পদের সীমা সার্থকতা লিখুন, তাহলে ন্যায়পালের সাথে আর কি কি শিখবেন? অ্যাটর্নি জেনারেল শিখবেন, রাষ্ট্রপতি শিখবেন, প্রধানমন্ত্রী শিখবেন, মহা হিসাব নিয়ন্ত্রক শিখবেন, এগুলো শিখে রাখতে হবে। যদি আপনাকে একটা প্রশ্ন দেখবেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী ব্যাখ্যা করুন, তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী যদি আসে, তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী আসতে পারে, বিচারপতির ক্ষমতা কার্যাবলী আসতে পারে, অথবা নির্বাচন কমিশনের ক্ষমতা এবং কার্যাবলী আসতে পারে। এই ধরনের সিমিলার কোশ্চেন গুলোকে একসাথে নোট করে রাখবেন। প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলীর যে ক্যাটাগরি হবে বা যে ফরম্যাটটা হবে, রাষ্ট্রপতির ক্ষমতা এবং ক্যাটাগরি কার্যাবলীর ক্ষমতা বা স্ট্রাকচার কিন্তু একই রকমই হবে, জাস্ট অনুচ্ছেদ গুলো পরিবর্তন হবে। তাই এই ধরনের প্রশ্ন যখন আনসার করবেন, যেটা মাস্ট করতে হবে অনুচ্ছেদ এবং ভাগ উল্লেখ করা। একটা হলো অনুচ্ছেদ, কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী আপনি উত্তর করতেছেন, আর একটা হলো কত ভাগ। আপনারা মনে হয় জানেন যে সংবিধানে 11টা ভাগ আছে, 153টা অনুচ্ছেদ আছে। তো কোন অনুচ্ছেদ এবং কোন ভাগে আছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই উল্লেখ করে দিবেন। এই দুইটা হলো মাস্ট। আচ্ছা, অনেকেরই মনে প্রশ্ন থাকে যে সংবিধান তো আসলে সাধু ভাষায় লেখা, তো আমরা এটাকে সাধু ভাষায় লিখবো না চলিত ভাষায় লিখবো? ইটস আসলে ভ্যালিড প্রশ্ন। আপনি যদি সংবিধানকে এরকম কোট করেন, কোট তো আশা করি বুঝেন, ইনভার্টেড কমার মাঝখানে, তাহলে আপনাকে সাধু ভাষায় লিখতে হবে। কারণ কোট মানে হলো ওই অংশটা হুবহু তুলে দেওয়া। আর যদি আপনি না বলেন, আপনি যদি বলেন যে 44 নাম্বার অনুচ্ছেদ মতে, 44 নম্বর অনুচ্ছেদ মতে বা 44 অনুচ্ছেদে বলা হয়েছে, সেই ক্ষেত্রে আপনি নিজের ভাষায় চলিত ভাষায় লিখতে পারবেন। আর চলিত ভাষায় লিখলে অবশ্যই কোট করবেন না, কোট করার জন্য সাধু ভাষাটা মাস্ট। এই দুইটা হলো ইনফরমেশন। সাধু ভাষায় লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনি অনুচ্ছেদের একটা শিরোনাম দিয়ে নিজের মতো করে লিখতে পারবেন, বাট মাথায় রাখবেন যে শব্দগুলো ব্যবহার করবেন সেগুলো যেন সাংবিধানিক হয়। আর এমন কোনো শব্দ ব্যবহার করবেন না যেটা সংবিধান বহির্ভূত। ঠিক আছে, এই হলো একটা কন্ডিশন, আর কি এই কন্ডিশনটা মেনে চলবে। আচ্ছা, এবার একটু আন্তর্জাতিক বিষয়াবলীর আমরা একটু প্রশ্ন প্যাটার্ন এবং সিলেবাস দেখবো, এবং চেষ্টা করবো একটা বা দুইটা জেনরি আপনাদেরকে ধরে দেওয়ার জন্য। ডিটেলস অবশ্যই আমাদের ফুল কোর্সে পাওয়া যাবে। ইন্টারন্যাশনালের জন্য একটা ব্রিফ দেয়া আছে কি কি প্রশ্নের উপর আসবে, সিলেবাসও এখানে দেয়া আছে। 3 ধরনের প্রশ্ন আসে, একটা হলো শর্ট কনসেপচুয়াল প্রশ্ন বলা হয়, এটা হলো অ্যানালাইটিক্যাল প্রশ্ন বলা হয়,
এবং একটা বলা হয় প্রবলেম সলভিং। এখানে সবচেয়ে সুন্দর প্রশ্ন যদি আমি বলি সেটা হলো প্রবলেম সলভিং, কারণ এই প্রবলেম সলভিং এ আপনার প্রচুর স্বাধীনতা থাকবে। কিরকম স্বাধীনতা? এই প্রবলেম সলভিংটা আসলে যে কি রিলেটেড হবে এটা আপনি গেস নাও করতে পারেন। তো আমি কয়েকটা ক্যাটাগরি দেখাই দিব এর জন্য হচ্ছে কিভাবে এটা শিখে রাখবেন। কনসেপচুয়াল এবং অ্যানালিটিক্যাল থাকবে। এই অ্যানালিটিক্যাল এর মধ্যে এখানে লেখা আছে 15 × 3 3 15 45। এটা যে সবসময় এরকম 15 নাম্বারের থাকবে ম্যান্ডেটরি না, এর বাইরেও আসতে পারে। এটা আমরা বিগত বছরের প্রশ্ন থেকেই সরাসরি দেখে নিব। তো কনসেপচুয়াল এর ইস্যুগুলো দেখেন। এই কনসেপচুয়াল ইস্যুগুলো হলো আন্তর্জাতিক রাজনীতি বুঝতে আপনাকে সাহায্য করবে, যেমন আন্তর্জাতিক অ্যাফেয়ার্সটা, ইন্টারন্যাশনাল রিলেশনটা আসলে কি, বিশ্বে কোন কোন অ্যাক্টর গুলো কাজ করে, বিশ্বে পাওয়ার এবং সিকিউরিটি বলতে কি বুঝায়, মতবাদ বা আইডিওলজি গুলো আসলে কি, বা ইজম গুলো আসলে কি, পলিসি, এটা কিন্তু শুধু বাংলাদেশের ফরেন পলিসি না, বিভিন্ন দেশের ফরেন পলিসি, এবং সেই ফরেন পলিসিকে ইমপ্লিকেশনে নিয়ে যাওয়ার জন্য যে টুলস, যেটাকে বলা হয় ডিপ্লোমেসি, সেটা কি। দেন হলো ইন্টারন্যাশনাল ইকোনমিক্যাল রিলেশন গুলো কিভাবে তৈরি হচ্ছে বর্তমানে, এন্ড গ্লোবাল এনভায়রনমেন্ট, যেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমানে। এখান থেকে প্রচুর প্রশ্ন বিগত বছর আসতে দেখা গেছে। এবার আসেন এমপিরিক্যাল ইস্যু, যেগুলো যে 15 নম্বরের প্রশ্ন যেগুলোর কথা বললাম, এখানে হলো বড় বড় অর্গান নিয়ে আপনাকে আলোচনা করবে, ইউএন নিয়ে আলোচনা করতে হবে, বড় বড় যে কান্ট্রি গুলো আছে সেই কান্ট্রি গুলোর বিভিন্ন অ্যাসপেক্ট জানতে হবে, দুই দেশের সম্পর্ক কিভাবে নিরূপণ করতে হয় সেটা জানতে হবে। দেন হলো নন অ্যাক্টর স্টেট যেগুলোকে বলা হয়, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, বিশ্বের অলমোস্ট সবগুলো দেশের সাথে তাদের কানেকশন আছে, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কোনো দেশ না বা আইএমএফ কোনো দেশ না, স্পেসিফিক কোনো দেশ না। এগুলোকে বলা হয় আসলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এরপরে রিজিওনাল অর্গানাইজেশন সম্পর্কে আপনাকে পড়তে হবে, সার্ক, বিমস্টেক, ইউ, রাশিয়া, নাটো, এগুলো সম্পর্কে পড়তে হবে। রিজিওনাল কেন? কারণ সার্ক হলো সাউথ এশিয়ানের জন্য কাজ করবে, বিমস্টেকও সাউথ এশিয়াতে মোটামুটি কাজ করে, ইউরোপিয়ানের জন্য শুধু ইউ, ন্যাটো হলো সামরিক অঞ্চল যেগুলো ইউরোপের জন্য কাজ করে, ওআইসি হলো আপনার ওই ইসলামিক কান্ট্রির জন্য কাজ করবে, বাকিদের জন্য কাজ করবে না, এই জন্য এগুলোকে রিজিওনাল ইনস্টিটিউশন বলা হচ্ছে। দেন কনফ্লিক্ট গুলো করতে হবে, একদম মনে করেন 1800 সাল থেকে বর্তমান পর্যন্ত যে বিভিন্ন কনফ্লিক্ট গুলো আছে সেই কনফ্লিক্ট গুলোর আলোকে আপনার প্রশ্ন আসবে। পলিটিক্যাল ইস্যু, বাংলাদেশ যেহেতু সাউথ এশিয়ান কান্ট্রি, সাউথ এশিয়াতে যে রিলেশন গুলো আছে এগুলো জানতে হবে। এবং ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট, বাংলাদেশ ইন্টারন্যাশনালি কতটুকু আগায় আছে, কোন কোন সেক্টরে বাংলাদেশের অবদান কেমন, বিশ্ব বাংলাদেশকে কিভাবে চিনে, এগুলো সম্পর্কে জানতে হবে। আর লাস্ট ওয়ান হলো প্রবলেম সলভিং। এখানে সরাসরি কোনো কিছু দেয়া হয় না, যে ক্লাইমেট চেঞ্জ, ফরেন এইড, সিকিউরিটি ইস্যু, সাকসেস ট্রেড, এর বাইরেও প্রশ্ন আসতে পারে। এক দুইটা প্রশ্ন আমি দেখাই, তাহলে একটু জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো একটা ডেটা চার্ট এখানে দিয়ে দিছে যে কোন টপিক গুলোর উপরে বিগত বছরের প্রশ্ন বেশি আসছে। এখান থেকে আপনি গুরুত্বপূর্ণ বা কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা ইজিলি বুঝতে পারবেন। আমি কয়েকটা দাগায়ও দেই, যেমন পাওয়ার এন্ড সিকিউরিটির উপর প্রশ্ন আসে বেশি। দেন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনের উপর প্রশ্ন বারবার আসতে দেখা যায়। বাংলাদেশের সাথে অন্যান্য দেশের আন্তর্জাতিক সম্পর্কের উপর প্রশ্ন বেশি দেখা যায়। মেজর অ্যাক্টরের উপর প্রশ্ন বেশি দেখা যায়। আসেন 40তম বিসিএস এর যে প্রশ্নটা আসছে সেটা একটু দেখি। এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো সবগুলো হলো 4 নাম্বারের প্রশ্ন। এরকম আনসার করতে হবে 10টা। আপনাকে বেসিক্যালি সবসময় 12টা প্রশ্ন দেয়, 12টা থেকে 10টা। সময় হলো 3 ঘন্টা। টাইম একটা বড় ইস্যু। আপনি এই 4 নাম্বারের প্রশ্ন যদি বাংলাদেশে আনসার করতেন যতটুকু সময় পেতেন, আন্তর্জাতিক আনসার করলে সময় একটু বেশি পাবেন। তো ওই বেশি পাওয়াটা ওইভাবে ইউজ করতে হবে। আচ্ছা, সো এখানে যে প্রশ্নগুলো আসছে দেখেন, শরণার্থী, শিল্প বিপ্লব, ব্লু ইকোনমি, গতি প্রকৃতি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এরকম বেশ কিছু প্রশ্ন আছে। এখানে কিছু প্রশ্ন আনসার করতে হবে আপনার, আমি যদি ক্যাটাগরাইজ করি, কিছু প্রশ্ন আনসার করতে হবে চিত্র দিয়ে, কিছু প্রশ্ন আনসার করতে হবে পার্থক্য যেরকম ভাবে লিখেন পার্থক্যর মতো, কিছু প্রশ্ন আনসার করতে হবে আপনি কোট করবেন, কোট বা সংজ্ঞা দিয়ে, কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলো চার্ট বা ডাটা দিবেন, আর কিছু প্রশ্ন আছে যেগুলো অন এভারেজ প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। এরকম কিছু প্রশ্ন আছে, আমি একদম স্পেসিফিকলি বলে দিব কোনটা কিভাবে আসবে। যেমন এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যে বিআরআই প্রকল্পটা, আশা করি বুঝতেই পারতেছেন, এটা হলো সিল্ক রোডের কথা। এটা কিন্তু আপনি সুন্দর চিত্র দিয়ে বুঝে দিতে পারবেন। দুইটা চিত্র দিতে পারবেন, একটা হলো স্থলসীমার উপরে, একটা হলো জলসীমার উপরে, দুইটা চিত্র দিয়ে বুঝতে পারবেন। এই যে পররাষ্ট্রনীতির গুরুত্ব যেটা, এটা কিন্তু আপনি কোট আনকোট দিয়ে করতে পারবেন, সংজ্ঞা দিয়ে দিতে পারবেন। কারণ পররাষ্ট্রনীতি, ডিপ্লোমেসি, এগুলোর সুন্দর সুন্দর সংজ্ঞা আপনি পেয়ে বিভিন্ন
সমাজতত্ত্ববিদ এগুলো সংজ্ঞা দিয়ে দিছে, বা বিভিন্ন ডিকশনারি যেগুলো আছে লংম্যান, অক্সফোর্ড, এগুলোতে খুব সুন্দর সুন্দর সংজ্ঞা দেওয়া আছে, আপনি সংজ্ঞাগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, তারপর আরেকটা প্রশ্ন দেখেন, আমি এখানে যদি দেখাই 6 নাম্বার, যেটা ভঙ্গুর রাষ্ট্র এবং ব্যর্থ রাষ্ট্রের মধ্যে পার্থক্য। এখন আপনারা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছেন, এরকম ভাবে পার্থক্য কিন্তু দিবেন না, এটা হলো রং। এরকম ভাবে পার্থক্য এখন আর দেওয়া দরকার নাই। আপনি মনে করেন 1 নাম্বার দিলেন, প্রথমে ভঙ্গুর রাষ্ট্র সম্পর্কে বললেন, তারপরের লাইনে হয়তো বা ব্যর্থ রাষ্ট্র সম্পর্কে বললেন, দেন 2 দিলেন, দেন ভঙ্গুর রাষ্ট্রের আরেকটা ব্যাখ্যা দিলেন, ব্যর্থ রাষ্ট্রের আরেকটা ব্যাখ্যা দিলেন, দেন 3 দিয়ে আরেকটা ভাবে, মানে ওই বাচ্চাকালের মতো আর পার্থক্য লেখার দরকার নেই, এখন স্ট্যান্ডার্ড চেঞ্জ করে ফেলবেন। ওকে, আচ্ছা, কিছু আছে বললাম না যে প্যারাগ্রাফ আকারে দিতে হবে, এই যে দেখেন সিডা, এর সংক্ষিপ্ত বর্ণনা করুন, তাহলে এই সিডাটা আপনাকে প্যারাগ্রাফ আকারে দিতে হবে। আচ্ছা, দেন মনে করেন আপনার হলো এই বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটা বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড, WTO, এটা অবশ্যই ডেটা এবং চার্ট আকারে দিতে পারবেন, তাহলে এটা এবং ডেটা এবং চার্ট। তো এই 5টা জেনারির মধ্যে দেখবেন সব ধরনের প্রশ্ন আপনার চলে আসছে। ওকে, আচ্ছা, এটা যখন 38 বা 37 BCS এর প্রশ্ন দেখবেন, দেখবেন এই 4টা 5টার মধ্যে পড়বে। আচ্ছা, এবার এমপেরিক্যাল ইস্যুগুলো আমি একটু দেখি। এমপেরিক্যালের মধ্যে বললাম যে সবসময় যে 15 নম্বরের প্রশ্ন আসবে এটা ম্যান্ডেটরি না, বাট 40-এর 3টায় আসছিল 15 নম্বরের প্রশ্ন। তো প্রথম প্রশ্নটা দেখেন, চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য যুদ্ধ চলতেছে সেটার প্রভাব বিশ্বে কিভাবে পড়তেছে। তো বেসিক্যালি এখানে চীন এবং যুক্তরাষ্ট্র এই দুইটা দেশের সম্পর্ক তৈরি করতে বলছে। তো এটাকে আমরা বলি দ্বিপাক্ষিক সম্পর্ক। তাহলে কিছু প্রশ্ন আসতে পারে দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে, এটা একটা জেনরি বা একটা ক্যাটাগরি। আচ্ছা, দেন দক্ষিণ এশিয়ার শান্তি এবং নিরাপত্তার হুমকি সমূহ ব্যাখ্যা করুন, কি কি আছে, এবং শান্তি প্রতিষ্ঠাতে আপনার সুপারিশ। তাহলে এটা হলো রিজিওনাল একটা প্রশ্ন, একটা নির্দিষ্ট অঞ্চলের উপর আপনার প্রশ্ন করতেছে, রিজিওনাল প্রশ্ন। দেন পরবর্তী প্রশ্নটা করা হয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান এবং সৌদি আরবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। এটাও কিন্তু ইরান এবং সৌদি আরব মানে দুইটা দেশ, দ্যাট ইজ বাইল্যাটারাল বা দ্বিপাক্ষিক, দ্বিপাক্ষিক সম্পর্ক। আর লাস্ট ওয়ান ইকোনমিক ডিপ্লোমেসি, এটার উপর একটা প্রশ্ন আপনারা সব সময় পাবেন, এতে কোনো মিস না, এটা ইকোনমিক ডিপ্লোমেসি। আচ্ছা, দেন 3 নাম্বার যে প্রশ্নটা, যেটা হলো রোহিঙ্গা নিয়ে একটা প্রবলেম, এই রোহিঙ্গা নিয়ে একটা প্রবলেম দিয়ে আপনাকে বলছে যে এর একটা সমস্যা, এই সমস্যাটা যদি আপনি সমাধান করতে চান, তাহলে আপনি একটা পলিসি ব্রিফ তৈরি করেন যে আপনার মতে এটা সমস্যা সমাধান করার ক্ষেত্রে আসলে নীতিটা কেমন হবে। এটা কিন্তু পুরোটাই আপনার। এই প্রশ্নের কোনো ফিক্সড উত্তর নাই, এর কোনো ফিক্সড ফরম্যাট নাই, এটা আপনি নিজের মতো করে একটা ফরম্যাট বানাই নেবেন। ওকে, আচ্ছা, আর 38 এর প্রশ্ন দেখি। বহুজাগতিক রাষ্ট্র ব্যাখ্যা দিবেন, নিরাপত্তার উপাদান লিখবেন, 7টির এটা ডেমোগ্রাফিক পিস থিওরি, এটা আসলে বর্ণনামূলক, মানবাধিকার অপরাধ ব্যাখ্যামূলক, পার্থক্য একটা আসছে দেখেন, বৈশিষ্ট্য আসছে, বৈশ্বিক সম্পদ, এটা হলো যে প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, আন্তর্জাতিক বাণিজ্যের পছন্দসই দেশ বলতে কি বুঝো, বৈশিষ্ট্য আকারে লিখতে হবে, পার্থক্য আসতেছে, শান্তি রক্ষা বলতে কি বুঝো, রাজনীতি। সিমিলার প্রশ্নগুলো কিন্তু আসতেছে। এরপরে যে এমপেরিক্যাল যেগুলো আছে দেখেন, এখানে কিন্তু আর 15 নম্বরের কোনো ডিরেক্ট প্রশ্ন আসে নাই, সব জায়গায় 2টা করে আছে। বাংলাদেশ মিয়ানমার বাইলেটারাল সম্পর্ক, তারপর সিরিয়া এবং রাশিয়া বাইলেটারাল সম্পর্ক, অভিবাসন ও উন্নয়ন, এটা ইকোনমিক্যাল একটা প্রশ্ন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এটা যদিও এখানে আসছে, বাট এই ধরনের প্রশ্ন আপনাকে বাংলাদেশ অ্যাফেয়ার্স এই শিখে আসতে হবে। তাহলে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর প্রশ্ন কিছু কিছু ক্ষেত্রে আপনাকে আন্তর্জাতিকও মানে কাজ করতে সুবিধা করবে। এবার আসেন 38 এর যে প্রবলেম সলভিংটা, এটাও একটা পলিসি ব্রিফ ছিল। তাহলে 40 এবং 38 দেখে আমরা বুঝতেছি প্রবলেম আলাদা হলেও পলিসি ব্রিফ মানে নীতি কিভাবে তৈরি করতে হয় এই ফরম্যাটটা আপনাকে জানতে হবে। আচ্ছা, আরো একটা প্রশ্ন দেখি, এগুলো তো বুঝতেই পারতেছেন এখানে বলতে কি বুঝাও, আলাদা কি, উপাদান কি, সার্বভৌমত্ব, সিমিলার প্রশ্ন আসতেছে। এখান থেকে দেখি 3 নাম্বার প্রশ্নটা দেখেন, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ এবং পাকিস্তানের কিছু অমীমাংসিত বিষয় আছে, এগুলোর পদক্ষেপে আপনার কি কি পদক্ষেপ নেওয়া যায়, এটাও কিন্তু একটা পলিসি। কারণ আপনি এখানে কাজ করতেছেন অ্যাসেট এবং লায়াবিলিটি নিয়ে, অ্যাসেট এবং লায়াবিলিটি অবশ্যই পলিসির মধ্যে পড়বে। তাহলে 3 নাম্বার প্রশ্ন যেটা প্রবলেম সলভিং, যেটা সেটা যে অবশেষে আপনাকে একটা পলিসি বানাতে হবে, এতে কোনো মিস কিন্তু নাই। তাহলে আপনাকে কিভাবে পলিসি বানাতে হয় সেটা জানতে হবে। এইবার ওই এমপেরিক্যাল ইস্যুগুলো একটু দেখাই। চীন এবং ভারত একটা দ্বিপাক্ষিক সম্পর্ক আসতেছে, দক্ষিণ এশিয়া উন্নয়ন রিজিওনাল একটা প্রশ্ন এখানে আসতেছে, ইরান এবং পারমাণবিক শক্তি অর্জন, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আসলে ইরানের একটা সম্পর্ক, দ্যাট ইজ অলসো দ্বিপাক্ষিক।
এই ধরনের প্রবলেম আছে স্যার। এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক পরিচালনা পদ্ধতি, এটা তৎকালীন সময় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এখন এটা গুরুত্ব কম। সো এটা কিন্তু রিজিওনাল একটা প্রশ্ন। তাহলে ঘুরে ফিরে কিন্তু কয়েকটা পার্ট থেকে এই প্রশ্নগুলো আসতেছে। এখন আমি তার একটা ফরম্যাট আপনাকে, একটা ফরম্যাট আপনাকে দেখাবো। ক বা এক, 1 নাম্বার প্রশ্ন, ক আসলে না বলে এক বলা উচিত। 1 নাম্বার যে প্রশ্নগুলো আছে এগুলোর জন্য আপনি মোটামুটি সময় পাবেন হলো 7 থেকে 7.5 মিনিট। এই 7.5 থেকে 7.5 মিনিটের আপনার মিনিমাম 1.5 পেজ থেকে 2 পেজ লেখা উচিত। 1.5 থেকে 2 পেজ। এখন আপনি 1.5 পেজ লিখতে পারবেন যদি সেটা বৈশিষ্ট্য হয় অথবা ব্যাখ্যামূলক হয়। আর 2 পেজ লিখবেন যদি আপনার এটা চিত্র থাকে, কারণ চিত্র খুব তাড়াতাড়ি আঁকা যায় এবং জায়গাটা হয় বড়। চিত্র যদি থাকে অথবা ডেটা থাকে, তাহলে মাথায় রাখবেন চিত্র বা ডেটা যদি প্রশ্নটাতে উত্তর আকারে দিবেন সেখানে একটু বড় করার চেষ্টা করবেন, কারণ চিত্র এবং ডেটা দিতে সময় একটু কম লাগে। আর শুধু লিখে যেতে কিন্তু সময় বেশি লাগে, কষ্ট বেশি। সেই ক্ষেত্রে আপনি 1.5 পেজই কমপ্লিট করে ফেলবেন। এটা হলো 1-এর জন্য। এবার 2-এর যে প্রশ্নগুলো আসে, 2-এর মধ্যে একটা ক্যাটাগরি বললাম বাইল্যাটারাল বা দ্বিপাক্ষিক। এই দ্বিপাক্ষিক প্রশ্নগুলোর 3টা বা 4টা ক্যাটাগরি করবেন। একটা হলো বর্ণ মানে ভূমিকা। ভূমিকাতে কি দিবেন, মনে করেন ক দেশ সম্পর্কে আপনি কিছুক্ষণ বলবেন, খ দেশ সম্পর্কে কিছুক্ষণ বলবেন। কি কি বলতে পারেন? ওর ইতিহাস নিয়ে বলতে পারেন, ওর সরকার ব্যবস্থা নিয়ে বলতে পারেন, ওই দেশের অর্থনীতি নিয়ে বলতে পারেন, ওই দেশের মানুষ বা সামাজিক অবস্থা নিয়ে বলতে পারেন, এবং সাথে অবশ্যই তার যে স্বাধীনতা, স্বাধীনতা কবে হয়েছে সেটাও একটু বলে দিতে পারেন। এটা ক এর জন্য বলবেন, খ এর জন্য বলবেন। 2টা প্যারাগ্রাফ হয়ে গেল, ফার্স্ট ওয়ান ডান। এবার হলো দ্বিপাক্ষিক সম্পর্ক আপনি শুরু করতেছেন। দ্বিপাক্ষিক কি কি সম্পর্ক থাকতে পারে আমি একটু দেখাই। প্রথমটা থাকতে পারে যে ভৌগোলিক সম্পর্ক। প্রথমে যে করবেন যে 2টা দেশ আসলে পাশাপাশি অবস্থান করতেছে কিনা। যদি পাশাপাশি অবস্থান করে তাহলে তো একটা বাউন্ডারি থাকবে। বাউন্ডারি থাকলে বাউন্ডারির মধ্যে কিছু বিরোধ থাকবে। তাদের মধ্যে সীমান্তবর্তী নদী থাকতে পারে, সীমান্তবর্তী সমুদ্র থাকতে পারে, বা সীমান্তবর্তী দেশ থাকতে পারে। এটা হলো ভৌগোলিক অবস্থানের মধ্যে চলে যাবে। এবার আসেন রাজনৈতিক, এটা আরেকটা ক্যাটাগরি। রাজনৈতিক ক্যাটাগরির মধ্যে আপনি 2টা দেশের সরকারকে কম্বাইন করবেন, যে কোন দেশের সরকার, কোনটা যুক্তরাষ্ট্রীয় সরকার, বা কোন দেশে আসলে গণতন্ত্র চলতেছে নাকি একনায়কতন্ত্র চলতেছে, ক্যাপিটালিজম চলতেছে নাকি সোশ্যালিজম চলতেছে, এগুলো করবে। দেন ওই দেশের বর্তমান যে সরকার ব্যবস্থা, বর্তমান যে সরকার ব্যবস্থা সেটার স্থায়িত্ব কেমন, সেখানে কি মিলিটারি সাপোর্ট আছে কি নাই, এগুলো ব্যাখ্যা করতে পারবেন। এরপর আপনি অর্থনৈতিক ব্যাখ্যা দিতে পারবেন। তো অর্থনৈতিক যখন ব্যাখ্যা করবেন তখন কয়েকটা সেক্টর আপনি আলাদা করবেন, যেমন ওই দেশের জিডিপির সাথে, মানে ক এবং খ এর জিডিপির একটা তুলনা করবেন। এটা একটা শক্তি কিন্তু। ক এর এবং যে মাথাপিছু আয় যেটা, সেটাকে কম্পেয়ার করতে পারেন। ক এবং খ এর শিল্প, শিল্পের একটা তুলনা করতে পারেন। ক এবং খ এর আইসিটির একটা তুলনা করতে পারেন, কতটুকু উন্নত হয়েছে। ক এবং খ সামরিক শক্তিটা কতটুকু আগায় আছে সেটা একটা ব্যাখ্যা করতে পারেন। আচ্ছা, এই হলো 3টা ক্যাটাগরি। এরপরে কিছু স্পেশাল ক্যাটাগরি দিবেন। একটা হলো রিজিওনাল, একটা হলো ইন্টারন্যাশনাল। অর্থাৎ আপনি যদি ইউএসএ এবং চায়নার মধ্যে কম্পেয়ার করেন, চায়না কিন্তু দক্ষিণ এশিয়া বা এশিয়াতে একটা হিউজ পাওয়ার। তো দক্ষিণ এশিয়ায় চায়নার অবদান কি কি আছে, বা এশিয়ায় চায়নার অবদান কি কি আছে। একইভাবে আন্তর্জাতিক অংশে চায়নার অবদান কি আছে। যখন আন্তর্জাতিক অংশটা ব্যাখ্যা করবেন, এখানে আপনি ইউএন, ডাব্লিউপিও বা আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক, এদের রেফারেন্স দিবেন, যে এইসব অর্গানাইজেশন যেগুলো আছে, যেগুলো হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন চালানোর ক্ষেত্রে ওই দেশের ভূমিকাটা কেমন, বা অর্গানাইজেশন গুলোতে ওই দেশের কতজন পার্সন কাজ করতেছে। এই হলো রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল। এর বাইরে কিছু স্পেসিফিক আপনি প্রশ্ন দিতে পারেন, এগুলো সবাই দেয় না। একটা দিতে পারেন যেটা হলো কি যেন বলে, এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টের জন্য কোন দেশের ভূমিকা কেমন। আরেকটা যেটা দিতে পারেন এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা কিছুদিন পরে দেখবেন খুব ভাইটাল একটা ইস্যু হয়ে দাঁড়াইছে। এইচডিআই তে কোন দেশের ভূমিকা কেমন। আচ্ছা, যদি কম্পেয়ার করতে হয় আরো কিছু ইস্যু কম্পেয়ার করতে পারবেন, যে সুখের তালিকা, কষ্টের তালিকা, ইনকামের তালিকা, এরকম অনেকগুলো তালিকা বিভিন্ন সময় আইএমএফ, ডাব্লিউপি থেকে প্রকাশ করা হয়। এরকম কয়েকটা অবস্থান দিয়ে দিতে পারেন। দুর্নীতির তালিকা অথবা জিডিপির তালিকা
অথবা ব্যবসা বান্ধবের তালিকা, এরকম বেশ কিছু তালিকা দিয়ে একটা কম্পেয়ার করে দিতে পারেন। ওকে, এই হলো দুইটা দেশের মধ্যে যদি সম্পর্ক তৈরি করতে চান, সেই সম্পর্ক তৈরির জন্য ক্যাটাগরি গুলো কি কি হতে পারে তার একটা স্যাম্পল আমি এখানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, আরেকটা ক্যাটাগরি আমি দেখাবো যেটা হলো প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং এর জন্য, প্রবলেম সলভিং এর প্রথমেই একটা ভূমিকা দিবেন, ভূমিকাটাতে ওই সমস্যাটার একটা ব্যাখ্যা দিবেন বা সমস্যার একটা বর্ণনা দিবেন, তারপর একটা ইতিহাস দিবেন, চেষ্টা করবেন ইতিহাসটা স্পেসিফিক হওয়ার জন্য, ইতিহাসটা সাল সহ দিবেন, কারণ প্রত্যেকটা সমস্যার একটা ইতিহাস থাকে, এটা হট করে তৈরি হয় না। ওকে, তাহলে ভূমিকা গেল, ইতিহাস গেল, এবার হলো সমস্যার সমাধান। সমস্যার সমাধান, এই সমস্যার সমাধানটা আপনি একাধিক ভাবে করার চেষ্টা করবেন। একটা হলো দ্বিপাক্ষিক আলোচনা, দ্বিপাক্ষিক আলোচনা, যেমন রোহিঙ্গা সমস্যার জন্য দ্বিপাক্ষিক আলোচনা কি কি হতে পারে, বাংলাদেশের সাথে মিয়ানমার, বাংলাদেশের সাথে ইন্ডিয়া। তো ওই বাংলাদেশের সাথে ইন্ডিয়া বা বাংলাদেশের চায়না এটাকে আলাদা করে ফেলবেন, এটা হলো আঞ্চলিক, আঞ্চলিক আলোচনা, আঞ্চলিক। তো আঞ্চলিক আলোচনার সাথে বাংলাদেশ চায়না, বাংলাদেশ ভারত যখন মিয়ানমার নিয়ে কথা বলবে সেটা কিন্তু আঞ্চলিক হয়ে গেল, কারণ এখানে মিয়ানমার বা বাংলাদেশ দুইটা পার্টি একসাথে অংশগ্রহণ করতেছে না। এর বাইরে আরেকটা কি করবেন, আঞ্চলিক যে সংস্থাগুলো আছে, যেমন সার্কের কথা যদি বলি, অথবা আপনি বিমস্টেকের কথা যদি বলেন, অথবা আপনি আসিয়ানের কথা যদি বলেন, এরাও কিন্তু প্রবলেম সলভিং এ কাজ করতে পারে। তাহলে আঞ্চলিক সংস্থা দিয়ে সলভ করার চেষ্টা করবেন। এবার আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে তাদেরকে দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে ইউএন একটা বড় ভূমিকা রাখবে, তার বাইরে ডাব্লিউবি বা আইএমএফ অথবা আইপিও বা ডাব্লিউআইএফও এদেরকে দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন। এর বাইরে মিলিটারি পাওয়ার, যেটা সামরিক শক্তি, সামরিক শক্তি দিয়ে চেষ্টা করবে। আচ্ছা, এই হলো মোটামুটি একটা সমস্যা সমাধান। এরপরে যেহেতু এটা ফরেন পলিসির সাথে ডিরেক্টলি রিলেটেড, আপনি কিছু ডিপ্লোমেসি টার্ম এখানে ইউজ করবেন। ডিপ্লোমেসি টার্ম কিরকম, আপনারা হয়তোবা ওই পিং পং ডিপ্লোমেসি, এরকম বেশ কিছু ডিপ্লোমেসির নাম শুনে থাকবেন, যে ট্র্যাক 1, ট্র্যাক 2, ডুয়েল ট্র্যাক বা পিং পং বা শাটল, এরকম বেশ কিছু, বা বর্তমান ডলার ডিপ্লোমেসি, এখন যেমন ভ্যাকসিন ডিপ্লোমেসি, এরকম কয়েকটা ডিপ্লোমেসি 3টা বা 4টা টার্ম ইউজ করবেন। তাতে কি হবে, আপনি যে একটা ফরেন বা মানে ফরেন প্রবলেম সলভ করতেছেন, সেই ক্ষেত্রে যে আপনি ডিপ্লোম্যাটিক টার্ম জানেন সেটা টিচার বুঝতে পারবে। ওকে, এবার কনক্লুশনে আসবেন, কনক্লুশনটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমি একটা কমন কনক্লুশন সবসময় লিখতাম, আমাদের অনুচ্ছেদ 25 সংবিধান, সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে একটা স্পষ্ট কথা লেখা আছে যে সকল ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধান করতে হবে, কোনোভাবে সংঘাতে যাওয়া যাবে না। এরকম একটা ব্যাখ্যা দিয়ে দিবেন। মনে করেন রোহিঙ্গা সমস্যা আসলো, তাহলে আপনি লিখবেন যে অনুচ্ছেদ 25 অনুযায়ী, সংবিধানের 2য় ভাগের অনুচ্ছেদ 25 অনুসারে বাংলাদেশের উদ্ভূত যে প্রবলেম, মানে রোহিঙ্গা সমস্যা, সেই ক্ষেত্রে অবশ্যই শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে হবে, কোনো ক্ষতি হওয়া যাবে না, অন্য দেশের প্রতি সামরিক শক্তি প্রয়োগ করা যাবে না, এই ধরনের একটা কনক্লুশন লাস্টে দিয়ে দিবেন। ডান, তাহলে আপনারা কিন্তু যে প্রবলেম সলভিং এর একটা ফরম্যাট দাঁড়ায় গেল। এবার প্রবলেম যেটাই দিক না কেন, জাস্ট এই ফরম্যাট অনুযায়ী আপনি আনসার করে যাবেন। আমি এটা দিয়ে দিছি বলে আপনারা এইভাবে আনসার করবেন, দ্যাটস নট ম্যান্ডেটরি। আপনি আপনার মতো করে একটা ফরম্যাট বানিয়ে নিতে পারবেন, একইভাবে আপনার মতো একটা পলিসি বানিয়ে নিতে পারবেন। এই হলো মোটামুটি আমার পক্ষ থেকে একটা জি স্ট্রাকচার আপনাদেরকে জানানো, যে কিভাবে আসলে প্রশ্নগুলো উত্তর করা উচিত। ওকে, তো আমরা আসলে কোনো স্পেসিফিক প্রশ্ন আপনাকে শেখানোর জন্য ক্লাসটা নেই। আমরা জাস্ট দেখাইছি যে একটা রিটেন প্রিপারেশন শুরুর আগে বেশ কিছু মানসিক প্রস্তুতি আপনাদের নেওয়া উচিত, যে মানসিক প্রস্তুতিগুলো নিলে আপনি রিটেনের পড়াগুলো পড়ার সময় গুছায় রাখতে পারবেন। মানে আমাদের একটা অন্যতম উদ্দেশ্য যে আপনারা যখন বিসিএস এর প্রশ্ন পড়বেন, আপনারা যখন বিসিএস এর প্রশ্নগুলো পড়বেন, প্রশ্নগুলো পড়ার সাথে সাথে গোছানো উত্তর তৈরি করবেন। কারণ আপনি যদি গোছানো উত্তর তৈরি না করেন, তাহলে কিন্তু পরবর্তীতে যখন লিখতে যাবেন তখন একটা বড় সমস্যা হবে। একটা ছোট তথ্য আপনাদের সাথে বলি আর কি, বিসিএস এর রিটেনের পড়া পড়া যত সহজ, লেখা কিন্তু তার চেয়ে অনেক কঠিন। আপনি হয়তো অনেক কিছু পড়ে যাচ্ছেন, অনেক কিছু জানতেছেন, অনেক ইনফরমেশন দেখতেছেন, অনেক পেপার পড়তেছেন, কিন্তু এগুলো পরীক্ষার খাতায় কিভাবে লিখে দিয়ে আসবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক বেশি পড়ার চেয়ে লিখিততে অনেক বেশি লেখাটা গুরুত্বপূর্ণ, এবং লেখাটা যত গোছানো হবে আপনার নাম্বার তত বেশি হবে। আমি ব্যক্তিগতভাবে একটা থিওরিতে বিশ্বাস করি, যে আপনি যখন কোনো প্রশ্নের উত্তর লিখবেন, সেই ক্ষেত্রে আপনি টিচারকে যত কম কষ্ট দিবেন, টিচার আপনাকে তত বেশি নাম্বার দিবে। এবং টিচারকে কম কষ্ট দেওয়ার একটা সোজা উপায় হলো আপনি ফরম্যাটেড ওয়েতে স্যারকে সবকিছু জানাই দিবেন। মানে আপনার লেখা মানে এক নজর দেখেই যেন স্যার বুঝতে পারে যে আপনি কি বুঝাতে চাইছেন। আর এটা যদি না হয় যে আপনার
বা লেখা বারবার পড়ে দেখতে হচ্ছে বা বানান ভুল প্রচুর হচ্ছে, তাহলে কিন্তু স্যার কষ্ট পাবে, স্যার কষ্ট পেলে আপনিও নাম্বার কম পাবেন। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আর আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য আবারও শুভকামনা। আপনারা প্রিলিম নামক একটা ভয়ঙ্কর ধাপ উত্তীর্ণ করছেন, এটা খুবই ডেঞ্জারাস একটা অংশ। এবার রিটেনের জন্য পড়াশোনা করবেন, বাট পড়াশোনার সাথে সাথে যেটা বেশি করবেন সেটা হলো লেখা। কারণ রিটেন পরীক্ষাটা যেহেতু লিখিত পরীক্ষা, আপনাকে লিখে লিখে দিতে হবে, আপনি ওই লিখাটা এখন থেকে ট্রাই করবেন। আর নিজের কিছু একটা তৈরি করার চেষ্টা করবেন, যেটা আমি বলতেছিলাম যে ছোট ছোট নোট তৈরি করা। আপনি যে টপিক গুলো বা যে সাবজেক্টের উপর আপনার দুর্বলতা বেশি, ছোট ছোট নোট তৈরি করবেন, এগুলো রিভিশন দেওয়ার ক্ষেত্রে পরবর্তীতে যখন মানে শেষে গিয়ে রিভিশন দিবেন তখন এটা খুবই কাজে লাগবে। ওকে, তো এই হলো মোটামুটি আমার পক্ষ থেকে। আপনাদের জন্য কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে সেটা আপনারা আমাকে চাইলে করতে পারেন। মামুন ভাই মনে হয় আছেন, আপনারা কয়েকজনকে পারমিশন দিতে পারেন, যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করুক, আমরা না হয় শিওর ভাইয়া, কয়েকটা। শিওর। ওকে, আমরা প্রশ্ন নিব, আর প্রশ্ন নেওয়ার আগে একটু বলে দিই, আপনারা হ্যান্ড রেজ করেন ততক্ষণে। নেক্সট আগামী 6 তারিখে হচ্ছে বাংলা ক্লাস আছে, সেম টাইমে 7:30টার সময় অনুষ্ঠিত হবে, কিন্তু সবাই আশা করি জয়েন করবেন। আর যারা ফেসবুকে আছেন, ফেসবুকে থাকলে তো আসলে টিচারের সাথে কমিউনিকেশন কিন্তু একটু গ্যাপ থেকে যায়। যেমন এই যে এখন আমরা সরাসরি প্রশ্ন নিব, তো সরাসরি প্রশ্ন কিন্তু আপনি একমাত্র জুমে আসলেই করতে পারবেন, আপনি ফেসবুক থেকে কিন্তু সরাসরি প্রশ্ন করতে পারছেন না বা কিউএন্ডএ তে প্রশ্ন করতে পারছেন না। এই কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের uttaran.academy-তে ঢুকে 1 উইক ফ্রি কোর্স যেটা আছে সেখানে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। আপনি যখন রেজিস্ট্রেশন করে ফেলবেন তখন জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করলে আপনি সরাসরি কোশ্চেন করতে পারবেন, কিউএন্ড বক্স ইউজ করেও কোশ্চেন করতে পারবেন। ধন্যবাদ। তো আমরা এখন ইমরান ভাইকে পারমিশন দিয়েছি। ইমরান ভাই, আপনি মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি, প্রশ্ন করেন। ভাই আসলে এক্স্যাক্টলি 41-এ উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু একটা বিষয় নিয়ে খুব কনফিউশনের মধ্যে আছি যে যে সময়টা আছে আমরা যারা মোটামুটি একটু আগানো আছি, কিছু কিছু বিষয় আগানো আছে, ফুল বিষয় আগানো নেই হয়তোবা, তারা কি এই সময়ের মধ্যে ফুলি শেষ করতে পারবো? কারণ এত বড় ভাস্ট সিলেবাস, এটা নিয়ে একটু কনফিউশনের মধ্যে আমরা আছি, যদি একটু ক্লিয়ার করতেন। দেখেন রিটেনের সিলেবাস এমন একটা সিলেবাস যেটা কোনোদিনও আপনি শেষ করতে পারবেন না। সো আপনি কখনো ভাববেন না যে আমি কি সবকিছু পড়ে শেষ করতে পারবো, দ্যাটস নট পসিবল। আপনার যেটা কাজ এটা হলো একটা ফরম্যাটেড হওয়া। আপনাকে এনাফ ইনফরমেশন জেনে রাখতে হবে, এবং ইনফরমেশন যে কোনো ধরনের প্রশ্নে অ্যাপ্লিকেশন কিভাবে করা যায় সেটা একটু জেনে রাখতে হবে। সো দুইটা কাজ, এটা করার জন্য একটা হলো আপনাকে পড়তে হবে, এটা তো অবশ্যই মাস্ট, পড়তে তো হবেই। আরেকটা হলো লিখে লিখে কিছু ফরম্যাট বানাতে হবে। যেমন আমি একটা ছোট্ট প্রশ্ন বললাম যে আপনাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, এখন হয়তোবা একটা প্রশ্ন আসো যে বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক কেমন, বা বাংলাদেশের যে সমুদ্র বা সমুদ্র অংশ, এটাতে চায়না যদি ইনভেস্ট করে তাহলে এই গুরুত্বটা কি হবে বা এর ফিউচারটা কি হবে। আপনি হয়তো এই প্রশ্নটা পড়ে যান নাই, বাট আপনি বাংলাদেশের অবস্থান তো জানেন, অবস্থান অনুযায়ী কোথায় কি পাওয়া যাবে সেটা জানেন, সাম্প্রতিক ভাবে কয়টা রায় হয়েছে সেটা জানেন। তো আপনি এর আলোকে বলতে পারবেন যে নতুন ক্ষেত্র তৈরি হয়েছে, চায়না যদি এখানে ইনভেস্ট করে তাহলে হয়তো বা এই ক্ষেত্রগুলো উন্নত হবে। সাথে এটাও আপনি লিখে দিতে পারেন যে এই ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে, কারণ আপনি যদি চায়না নিয়ে একটু ভালো পড়েন, ঋণ ফাঁদ ডিপ্লোমেসি একটা কথা শুনবেন যে ঋণের জি ফাঁদে জি জি। ফেলে দেয় তারা বিভিন্ন দেশকে। তো এরকম কিছু সীমাবদ্ধতা অ্যাড করে দিবেন। মানে রিটেনে গিয়ে আপনি যে সবগুলো প্রশ্ন কমন পাবেন এটা আসলে একেবারে মানে সম্ভব না। বেশ কিছু প্রশ্ন থাকবে যেগুলো আপনাকে আইডিয়ার উপর আনসার করতে হবে। তো আইডিয়ার উপর আনসার গুলো কিন্তু ম্যাক্সিমাম আমরা ভালো করতে পারি না। ভালো করার একটাই উপায়, অন্য কোনো ইনফরমেশন এখানে গুরুত্বপূর্ণ আকারে কাজে লাগান। যে আপনি অন্য কোনো জায়গায় শিখছেন, হয়তো বা বাংলা রচনায় শিখছেন, অথবা আন্তর্জাতিকে শিখছেন, অথবা ইংলিশ এসেতে শিখছেন, বাট এখানে কাজে লাগাই দিচ্ছেন। তো যেখানেই শিখেন না কেন সেটা একটু ফরম্যাটেড ওয়েতে লেখা। মানে লিখিত পরীক্ষাটা জানার পরীক্ষা না, লিখিত পরীক্ষাটা কিন্তু জানানোর পরীক্ষা। আপনি কত ভালো জানাতে পারেন, কত বেশি জানেন সেটা কিন্তু টিচার জাজ করতে পারবেন না। তাই আশা করি বুঝতে পারতেছি, কত বেশি জি জি, জানাতে বুঝতে পারেন পারছি। সেটা জি। হলো আপনার কাজ আর কি। So, সময় ক্যালকুলেশন না করে কিভাবে লিখতে হবে সেটা শেখার চেষ্টা করেন। আরেকটা ছোট করে বলবো একটু, যে উত্তরণ আমাদের যে এটা ফোকাস করছে তারা প্রায় 80টা ক্লাস নিবে, তাহলে এই 80টা ক্লাসের মধ্যে উত্তরণ মূলত আমাদেরকে কি মেনলি প্রোভাইড করবে, মানে নট এ ম্যাটেরিয়াল, আমি জানতে চাচ্ছি যে ওদের স্ট্র্যাটেজিকটা আমাদের কি মানে প্রোভাইড করবে তারা, যে উত্তরণের আমার মধ্যে অন্যতম স্ট্র্যাটেজি হলো আসলে গোছানোর প্রস্তুতি দেওয়া। তা আপনাকে যখন টপিক ওয়াইজ পড়ানো হবে, টপিকের বিগত বছরের প্রশ্নের সাথে আর কি কি প্রশ্ন আসতে পারে তার একটা কম্বিনেশন দেখানো হবে। বিগত বছরের কোন আনসার গুলো হলে ভালো হতো, কোনো ফিক্সড আনসার নাই, এটা তো অবশ্যই বুঝতে পারতেছেন। তো জি কিছু স্ট্যান্ডার্ড আনসার আপনাদের সাথে দেখানো হবে। এবং সবচেয়ে বড় ফিচার যেটা, সেটা আপনি প্রতিদিন পরীক্ষা দিবেন যেহেতু,
আজকের পরীক্ষা এবং আগামী 90 দিন পরীক্ষা দেওয়ার পর 90তম পরীক্ষাটা আপনার ডেফিনেটলি আজকের চেয়ে ভালো হবে। তো এক হলো আপনাকে জানানো, দ্বিতীয় হলো আপনাকে ফরম্যাটেড করা, তৃতীয় হলো আপনার লেখার মান উন্নয়ন করা। এই তিনটা হলো মোটামুটি আমাদের মূল উদ্দেশ্য আর কি। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। পরে আমরা নাইম ভাইকে পারমিশন দিয়েছি। নাইম ভাই, আপনি মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। নাইম ভাই। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি ভাইয়া, প্রশ্ন করতে পারেন। জি জি, আমার মানে একটা প্রশ্ন হচ্ছে যে উত্তরণ তো নতুন শুরু করছে, তো সেক্ষেত্রে আমি এখানে দেখলাম যে যারা পুরাতন স্টুডেন্ট ম্যাক্সিমামই মানে বুয়েট বা মানে ভালো ভালো প্রতিষ্ঠানের, তো আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের আর কি। তো সেক্ষেত্রে মানে আমার যেটা দরকার যে এখানে অনেক ভালো স্টুডেন্ট আছে, পাশাপাশি আমাদের মতো বা আরো নিচে কিছু মিডিয়াম স্টুডেন্ট আছে। তো সেক্ষেত্রে উত্তরণ মিডিয়াম বা এদের জন্য আসলে কি ধরনের পরিকল্পনা নিচ্ছে আর কি, এটা হচ্ছে একটা প্রশ্ন। ফার্স্ট অফ অল ভাই, আমি জানি না, আমি আপনার নামটা আমার জিজ্ঞেস করবো না, আমি দেখি নাই। এই এই টেন্ডেন্সিটা মাথায় একদম রাখবেন না ভাই, যে ভালো স্টুডেন্ট, ভালো ইনস্টিটিউশন এগুলো কিছুই ম্যাটার করে না, মানে নাথিং ম্যাটার্স। এই বিসিএস এর যাত্রাটা কোনো স্পেসিফিক ইউনিভার্সিটির জন্য কিন্তু না। আপনি যদি বিসিএস এর যে কোয়ালিফিকেশন সেটা যদি দেখেন, শুধুমাত্র সেখানে বিএসসি ডিগ্রি বা বিকম ডিগ্রি এরকমই লেখা আছে, 4 বছরের একটা অনার্স করলে হয়। কোনো সাবজেক্ট, কোনো ইউনিভার্সিটি কিন্তু লেখা নেই, তাই না? তো আপনি এটা কোনোভাবে মাথায় রাখবেন না যে কি বলে এটাকে, আপনি কোন ইউনিভার্সিটি থেকে আসছেন সেটা আসলে এখানে ম্যাটার করবে। ফ্রিলি রিটেন কোনো জায়গায় কিন্তু এটা লেখা থাকবে না। তো এই এই আপনি যে প্রশ্নটা করছেন এটা ভুলে যান, যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে আসছেন এটার উপরে পিএসসি বা বিসিএস কোনোটাই নির্ভর করবে না। আমার কোশ্চেনটা হচ্ছে যে অনেকেই তো অনেক আগায় গেছে, মনে করেন আমরা এখন থেকে শুরু করব, তো সেক্ষেত্রে মানে যারা একটু পিছনে আছে তাদেরকে আগায় নেওয়ার ক্ষেত্রে আপনারা কি প্ল্যান করছেন আর কি, এইটা আর কি। আমাদের ফরম্যাটেড ওয়ে তো আমরা অলরেডি বললাম, সেই ফরম্যাটেড ওয়ে অনুযায়ী আমরা আগাবো। এটা তো ফিক্সড, এটা কোনো মিস হবে না। আর এই ফরম্যাটেড ওয়েটা আসলে সিম্পল ভাবে তৈরি করা, মানে এমন কিন্তু না যে আমরা কোনো স্পেসিফিক ইনস্টিটিউশনকে ধরে প্ল্যানটা করেছি, আমরা একদম জেনারেল ওয়েতে প্ল্যান করেছি। আর আপনি যে প্রতিষ্ঠানগুলোর কথা বললেন আর কি, এই প্রতিষ্ঠানগুলোতে যারা পড়ে তারা কিন্তু রিটেনের সিলেবাসের জন্য একটু পিছিয়ে থাকে, কারণ তারা মানে টু দা পয়েন্ট লিখতে অভ্যস্ত। লিখিত পরীক্ষায় কিন্তু একটু এলাবোরেশন দিয়ে লিখতে হয়, এখানে অনেক কিছু মানে অনেক ভাবে চিন্তা করতে হয়। সো বলতে গেলে আপনি যাদেরকে বলতেছেন তারা একটু পিছিয়ে থাকে। আমি এরকম একটা ইনস্টিটিউশনে পড়াশোনা করেছি, রিটেনের পরীক্ষার সময় আমার মোটামুটি মনে হয়েছে আমি তো আকাশ থেকে পড়ছি, মানে এত বেশি পড়া, ডিফারেন্ট সেক্টরের পড়া আমি আগে কখনো পড়ি নাই। তো আমি আপনাকে যেগুলো দেখালাম এগুলো কিন্তু একদিনের ফলাফল না, অনেক দিন ধরে পড়তে পড়তে বা অভিজ্ঞতা হওয়ার পরে আমি এই ফরম্যাটটা তৈরি করেছি। তো এইরকম যারা অনেকদিন ধরে পড়াশোনা করছে বা এই ধরনের কাজের সাথে যুক্ত, তারাই আপনাদের সামনে আসবে এবং তারা সিম্পলেস্ট ওয়েতে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করবে। এবং আপনি অনেকগুলো ওয়ে থেকে একটা ওয়ে বেছে নেবেন নিজের জন্য, এবং অবশ্যই অবশ্যই নিজের মতো করে পরীক্ষার খাতায় লিখবেন। তো এখানে কোনো ইউনিভার্সিটি বা কোনো ইনস্টিটিউশনকে আমরা আলাদাভাবে স্ট্যান্ডার্ডাইজ করবো না। আমাদের যে লেকচার গুলো হবে বা বইগুলো যেগুলো পাবেন সেগুলো দেখবেন সিম্পল ভাবে লেখা, এবং যেগুলো স্ট্রাকচার্ড ওয়ে, মানে আমরা বিশ্বাস করি যে গোছানো থাকলে আপনার পড়াটা সুবিধা হবে। এবং পড়তে হবে আপনাকে, লিখতে হবে আপনাকে, আমরা একটা ফরম্যাট দিয়ে দিব, এই ফরম্যাটটা ফলো করলে আপনার ওই প্রিপারেশন আপনি হেল্প পাবেন, আর কিছু না। পরীক্ষা দিয়ে ক্যাডার সার্ভিসে জয়েন আপনাকেই করতে হবে, সেটা আমরা পারবো না। সো ওই সহজ উপায়টা হয়তো বা আমরা আপনাকে দেখাই দিতে পারবো, এটাই আর কি। ভাইয়া, অনেকেই একটা প্রশ্ন খুব বেশি আসতেছিল যে বইয়ের সাজেস্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল, সেক্ষেত্রে ওকে, আমাদের রেফারেন্স বইগুলো সম্পর্কে। রেফারেন্স বইয়ের কথা যদি বলি, সেটা যেহেতু আমরা কোনো টপিক এখানে পড়াই নাই, এই জন্য কোনো রেফারেন্স বই আমি বলি নাই। যখন আমাদের ক্লাসগুলো হবে, ক্লাসের মধ্যে পিডিএফ বা আমাদের যে লেকচার শিট এগুলো তো পাবেন, এর বাইরেও যদি কোনো স্পেসিফিক বই লাগে, আমরা টপিক যখন পড়াবো টপিকের সাথে সাথে বইয়ের নামগুলো বলে দিব। আলাদাভাবে বললে আসলে এগুলো খুব একটা ফলপ্রসূ হবে না আর কি আপনাদের জন্য। আর মামুন ভাই, ওই যে অনার্স দ্বিতীয় তৃতীয় বর্ষের বেশ কিছু প্রশ্ন আসছে, ওইটা একটু আপনি যদি বলে দিতেন। হ্যাঁ শিওর ভাইয়া, বলে দিব। অনার্স দ্বিতীয়, আচ্ছা। এদিকে আমি একজনকে পারমিশন দিয়েছি, সে অলরেডি কথা বলতে চাচ্ছে। হ্যাঁ, আপনি প্রশ্ন করেন, দেন আমি এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা আসলে ছিল দাদার কাছে যে আজকে যে দাদা যেখানে পড়ালো ওইখানে হচ্ছে সেভেন সিস্টার নামে একটা দাদা একটা প্রশ্ন মানে বলেছিলেন, তো ওইটা একটু জানতে খুব ইচ্ছা হচ্ছে আর কি, দাদা যদি একটু উত্তর দিয়ে দিতেন আর কি। সেভেন সিস্টার্স কি এটা জানতে চাচ্ছেন? জি 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 জি। ভারতের 7টা অঙ্গরাজ্যকে সেভেন সিস্টার্স বলে, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, এগুলো। ওকে।
আর দাদা আরেকটা ছোট্ট একটু প্রশ্ন, আমি কিন্তু দাদাকে হচ্ছে পার্সোনালি চিনি। তো দাদার সাথে দাদাকে আমি মানে ফেসবুকে ফলো করি। তো দাদা আমি আর একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল যে হচ্ছে মানে অ্যাডমিন ক্যাডার, অর্থাৎ অ্যাডমিন ক্যাডার আর হচ্ছে দাদা তো হচ্ছে পররাষ্ট্রে আছেন, তো এই দুটার ভিতরে বেসিক পার্থক্যটাকে একটু বুঝাই বলবেন দাদা? বেসিক কোনো পার্থক্য নাই, দুইজনই সরকারের কর্মচারী। এখন দাদা পার্সোনাল প্রশ্নে যেতে বাধ্য হচ্ছে, যেহেতু আপনার এখানে আমি রিকোয়েস্ট করবো পার্সোনাল প্রশ্ন না করার দাদা জন্য। এই দুটার ভিতরে মানে স্পেসিফিকলি কি কোনো মানে সুবিধা অসুবিধা আছে কি, এরকম কোনো কিছু? দুইটাতেই কিছু সুযোগ আছে, সুবিধা আছে, দুইটাতেই কিছু অসুবিধা আছে। এগুলো এগুলো আমরা পরবর্তী শেয়ার করবো না, এটা Okay. একবারে না বলে বিভিন্ন সময় যখন কথা হবে Thank you, আপনারা জানতে পারবেন। ওকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাডভান্স কোর্সের বিষয় হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে যারা হচ্ছে অনার্স রানিং চলতেছে তাদের জন্য আমাদের প্রিলি অ্যাডভান্স কোর্স নামে একটা কোর্স শুরু হচ্ছে। সেটা হচ্ছে আগামী মাস থেকে শুরু হবে এবং তার ফ্রি ক্লাস শুরু হচ্ছে, ফ্রি উইক 2 উইক ফ্রি কোর্স শুরু হচ্ছে আমাদের 14 তারিখ থেকে। তো আপনারা উত্তরণ ডট একাডেমিতে ঢুকে এখানে এসে আপনারা 2 উইক ফ্রি কোর্সের যে অ্যাডভান্স ফ্রি কোর্সটা আছে এটাতে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন বা এনরোল করে ফেলতে পারেন, তাহলে আপনারা এই ক্লাসগুলো করতে পারবেন। এবং আশা করি এটা খুবই ভালো কাজে দিবে, কারণ অ্যাডভান্স প্রস্তুতি নিয়ে রাখলে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আপনার পড়ার পাশাপাশি বিসিএস এর এবং সরকারি জবের একটা মোটামুটি ভালো প্রস্তুতি কিন্তু আপনার আগে থেকেই নেওয়া থাকবে, অর্থাৎ আপনি অন্যান্যদের থেকে কিন্তু এক ধাপ আগায় থাকবেন। যারা অনার্স শেষ করে প্রিপারেশন নিবে তার থেকে অনেকাংশে আপনি আগায় থাকবেন। তো অ্যাডভান্স প্রস্তুতিটা এই জন্য আসলে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। তো 14 তারিখ থেকে শুরু হবে, আপনারা এনরোল করে ফেলেন। 12 তারিখে অরিয়েন্টেশন আছে, 14 তারিখ 7:30 থেকে এটার ক্লাস শুরু হবে, 2 উইক ফ্রি কোর্স। আপনারা উত্তরণ ডট একাডেমিতে ঢুকে এনরোল করে ফেলেন। আমরা কি আর কারো পারমিশন দিব ভাইয়া? আজকে এই পর্যন্ত থাকুক, আমরা তো আরো দুটো ক্লাসে যুক্ত হব, তখন আরো কিছু প্রশ্ন নিতে পারবো। আচ্ছা, আমাদের কো প্যানেলিস্ট ভাইয়া সাব্বির ভাইয়া আছে আমাদের সাথে, ভাইয়া যদি কিছু শেয়ার করতেন। হ্যাঁ মামুন ভাইয়া, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, বইয়ের সাজেশন নিয়ে কয়েকজনই আমাকে কিউএনএ তে অনেকজনই প্রশ্ন করেছেন। সৌরভ যেটা বললো সেটা অবশ্যই ঠিক আছে। আসলে এখন সাজেশন দিলে আসলে এটা ফলপ্রসূ হয় না। আমরা যখন ক্লাসগুলো করাবো এবং টপিক ওয়াইজ যখন আমরা সাজেশন দিব বা রেফারেন্স বুকটা আমরা সাজেস্ট করব, সেটা ভালো হবে। বাট সেক্ষেত্রে আমি একটু আগে বলে রাখতে পারি, সেটা হচ্ছে আপনারা নবম দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটা অবশ্যই এটা ফলো করতে হবে। এবং আপনারা অনার্স ইন্টারমিডিয়েটের ক্লাস 11-12 এর আপনারা একটা বই আছে পৌরনীতি ও সুশাসন, অনেকেই হয়তো কিনেছেন অলরেডি। তো এইটার আসলে সেকেন্ড পেপারটা খুব বেশি কাজে লাগে। তো আমি সাজেস্ট করবো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কাজে রাখবেন। আমরা যখন টপিক ওয়াইজ পড়াবো আমরা তখন ওখান থেকে আমরা রেফারেন্স করে দিব আর কি, যে কোন কোন চ্যাপ্টার গুলো পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, আর দুই একজন বলছিলেন যে জব করে কিভাবে পড়াশোনা করতে হয়। এটা আমি একটু বলি। আসলে জব করতে গেলে একটা বড় প্রবলেম হয় হচ্ছে 9টা-5টা জব করলে আপনি এর মধ্যে অন্য কিছু করতে পারবেন না। আর আপনি যদি এরকম কোনো জায়গায় জব করেন যেটা একটু রিল্যাক্সড, আপনি হয়তো কিছু সময় পাবেন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এই সময়টাতে আপনি অ্যাটলিস্ট এমন কিছু জিনিসপত্রগুলো দেখবেন যেন ওটা আপনার কাজে লাগে। যেমন সায়েন্সের কিছু অংশ, কনস্টিটিউশন, আপনি ম্যাথমেটিক্স মাঝে কিছু ইকুয়েশন বা থিওরি একটু দেখলেন, এগুলা সবসময় একটু সাথে রাখবেন। আর সব থেকে বড় হচ্ছে একটা পকেট কনস্টিটিউশন কেনার ট্রাই করবেন। সংবিধানের জন্য অনেকে আরিফ খানের বইটা সাজেস্ট করেন, আমি ওটা সাজেস্ট করবো, চাইলে কিনতে পারেন, আমি যদিও কিনি নাই। কিন্তু পকেট একটা কনস্টিটিউশন আমি সাথে রাখতাম অল টাইম, যেহেতু আমি বরগুনাতে জব করতাম, আমার বরিশাল টু বরগুনা যাতায়াত করতে হতো, উইকে যেতাম উইকে ফিরতাম, এবং এরপর মধ্যে আমার বিসিএস এর রিটার্ন দিতে হয়েছে, পিলিও দিতে হয়েছে। সো আমি করতাম হচ্ছে পকেট কনস্টিটিউশন অল টাইম সাথে রাখতাম, কারণ ওটা ইজিলি দেখে নেওয়া যেত। আরো অনেক ব্যাপার ট্যাপার আছে, ইনশাল্লাহ এগুলো নিয়ে পরবর্তী ক্লাসেও কথা হবে, আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ, আমরা পরে এগুলো নিয়ে আলোচনা করবো। আর আচ্ছা, আমি সাব্বির আহমেদ, আমি 38তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, এবং আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ট্রিপলি ফ্রম বুয়েট। তো সবার জন্য শুভকামনা থাকলো এবং উত্তীর্ণ সবাইকে অভিনন্দন। ইনশাল্লাহ আমাদের সাথে আবারও কথা হবে। তো মোহন ভাই, আমরা শেষ করতে পারি মনে হয়। ধন্যবাদ ভাইয়া। তো আজকে এ পর্যন্তই। নেক্সট ডে তাহলে আপনাদের বাংলা ক্লাস আগামী 6 তারিখ সন্ধ্যা 7:30টায়। সবাই জয়েন করবেন আশা করি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।